নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন ছাত্রছাত্রীদের কথা ভেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত গবেষক ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের কথা ভেবেই এই ধরনের ক্লাসের আয়োজন করেছে। আজকের টপিক কোয়ালিটেটিভ ডাটা অ্যানালাইসিস টেকনিক্স অ্যান্ড টুলস। আজকের এই আলোচনার মুখ্য আলোচক ডক্টর আশিস মিস্ত্রি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অফ কলকাতা। আমরা আজকের আলোচনার মুখ্য আলোচক স্যারকে আমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের এই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং স্যারকে অনুরোধ জানাচ্ছি আজকের এই আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আজকের যে বিষয়, এই বিষয়ে আমার একটি প্রেজেন্টেশন ছিল, কিন্তু যান্ত্রিক কারণে এই প্রেজেন্টেশনটি দেখানো সম্ভব হলো না। এটি দেখানো সম্ভব হলে যারা শ্রোতা তাদের অনেকটা সুবিধে হতো এই আলোচনা বোঝার ক্ষেত্রে। তো আজকে যে আলোচনা সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস টেকনিক্স অ্যান্ড টুলস ইন সোশ্যাল সায়েন্স রিসার্চ। অর্থাৎ কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস টেকনিক এবং টুলগুলি আমরা সমাজবিজ্ঞান গবেষণায় তার ব্যবহার এবং কিভাবে সেগুলির উপযোগিতা সেগুলি আমরা বোঝার চেষ্টা করব। আমাদের প্রথমেই যে জিনিসটা একটু আলোচনা করে নেওয়া দরকার সেটা হচ্ছে এই কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস। এই কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিসে পৌঁছানোর আগে কতগুলি ধাপ আছে। ফলে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস সম্পর্কিত আলোচনা শুরুর আগে আমাদের একটু বুঝে নেওয়া দরকার তার একটি প্রেক্ষাপট আছে, এবং তারও পূর্বে যেটা আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে যে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিসে আমরা কি করি, অর্থাৎ কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিসের প্রয়োজনীয়তাটা কোথায়। আমরা যেটা করি কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিসে সেটি হচ্ছে নন নিউমেরিক ডেটা, বা যেটা আমরা বলি সাবজেক্টিভ ডেটা, সেটা টেক্সট, ইন্টারভিউজ বা অবজারভেশন, এগুলির অ্যানালিসিস করে থাকি। অর্থাৎ it's about analysis of non-numeric data. It may be texts, interviews, observations, etc. তো এই হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিসের মুখ্য প্রতিপাদ্য বিষয়। উদ্দেশ্য, কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিসের যে উদ্দেশ্য প্রাথমিকভাবে সেটি হচ্ছে যে আমরা এই ডেটা অ্যানালিসিসের মধ্য দিয়ে আইডেন্টিফাই করবার চেষ্টা করি কোনো একটা প্যাটার্নকে, কোনো থিমকে, অথবা কোনো একটা পার্টিকুলার ইনসাইটকে, যেটা আমাদের একটা সোশ্যাল ফেনোমেনাকে বুঝতে সাহায্য করে। যে কোনো সোশ্যাল ফেনোমেনাকে বুঝতে গেলে আমাদের আইডেন্টিফাইং দিস প্যাটার্নস অর থিমস অর ইনসাইটস আর ভেরি ইম্পর্টেন্ট। তো সেইটার জন্য আমাদের কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত তিনটে বৈশিষ্ট্য আমরা এই কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিসে দেখতে পাই। প্রথমত কনটেক্সচুয়াল, আমরা কনটেক্সচুয়ালি বোঝবার চেষ্টা করি কোয়ান্টিটেটিভ ডেটা অর্থাৎ ডেটা অ্যানালিসিস যেভাবে করি। ইন্ডাকটিভ, অবশ্যই কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালিসিস ইন্ডাকটিভ এবং এক্সপ্লোরেটরি। কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস এক্সপ্লোরেটরি, অর্থাৎ কনটেক্সচুয়াল, ইন্ডাকটিভ এবং এক্সপ্লোরেটরি। এখন এই মস্ত আলোচনায় প্রবেশ করার আগে, ঢোকার আগে, we need to understand the very basics of research methodology. এই প্ল্যাটফর্মে হয়তো একাধিক লেকচারে আমাদের ছাত্রছাত্রীরা এ বিষয়ে অলরেডি খানিকটা জ্ঞান অর্জন করেছে, কিন্তু তবুও আমার মনে হয় যে আমার আলোচনার সুবিধার্থে আমার আরেকবার করে একটু বলে দেওয়া প্রয়োজন যে এর প্রেক্ষাপট কি, আমরা কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস এর কথা আলোচনা শুরু করছি ঠিক কোন জায়গা থেকে, তার প্রেক্ষাপটটা। প্রথমত আমার যে প্রেজেন্টেশনটা ছিল, যেটা আমি দেখাতে পারলাম না, সেখানে একটা স্লাইড আমি বানিয়েছিলাম যেখানে একটা রিসার্চ মেথোডোলজি ট্রি আমি তৈরি করেছিলাম, একটা গাছের মতো।
রিসার্চ মেথোডোলজি ট্রি কে একটা গাছের সঙ্গে তুলনা করে আমরা বোঝাবার চেষ্টা করছিলাম। এই গাছের একদম গোড়াতে অর্থাৎ যে মূল, যে শেকড়, সেটি হচ্ছে অন্টোলজি। অন্টোলজি কি? অন্টোলজি হচ্ছে how we view the world. Ontology is how we view the world, how we perceive the world. এই গাছের যে কাণ্ড, সেই কাণ্ড হচ্ছে epistemology. অর্থাৎ epistemology কি? How we should investigate the world. তাহলে ontology হচ্ছে how we view or perceive the world. Epistemology হচ্ছে how we should investigate the world. এই গাছের যে শাখা প্রশাখা রয়েছে, branches, all these branches are like methodology. And what is methodology? Methodology হচ্ছে how we should best collect data. How we should best collect data. How we should collect data in a best way. অর্থাৎ কত সুচারুভাবে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। আর সেটা করতে গেলে আমাদের পরবর্তী ধাপে পৌঁছতে হচ্ছে, সেটি হচ্ছে মেথডস। মেথডস হচ্ছে এই গাছের পাতাগুলির মতো। যেখানে মেথডস বলতে আমরা বোঝাচ্ছি ডিটেইলস অফ এক্স্যাক্টলি হাউ উই কালেক্ট ডেটা। ডিটেইলস অফ এক্স্যাক্টলি হাউ উই কালেক্ট ডেটা। ঠিক কিভাবে আমরা এই তথ্যগুলো সংগ্রহ করব। তাহলে এই যে বেসিক্স, অন্টোলজি, এপিস্টেমোলজি, মেথোডোলজি এবং মেথডস, এই বেসিক ফাউন্ডেশন এবং ফাউন্ডেশনাল আন্ডারস্ট্যান্ডিং সেটি আমাকে পরবর্তী আলোচনা বোঝবার ক্ষেত্রে সাহায্য করবে। কোয়ালিটেটিভ রিসার্চ সম্পর্কে কথা বলতে গেলে আমাকে আরেকটু ভেবে নিতে হবে বা একটু বুঝে নিতে হবে, সেটি হচ্ছে রিসার্চ গ্যাপ। এখন রিসার্চ গ্যাপ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আমার মনে আছে আমি এর আগের বারও যখন এই প্ল্যাটফর্মে বলতে এসেছিলাম, রিসার্চ গ্যাপ নিয়ে কতগুলি বেসিক কথাবার্তা বলেছিলাম। কিন্তু কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস এবং বিভিন্ন টুলস এর ব্যবহার যদি আমাকে একটু গভীরে আলোচনা করতে হয়, তাহলে আমাকে এই রিসার্চ গ্যাপ সম্পর্কে আরেকটু কথা বলা প্রয়োজন। কারণ এই রিসার্চ গ্যাপ নানা প্রকারের হয়ে থাকে। আমরা জেনারেলি আমাদের কাছে যখন ছাত্রছাত্রীরা বিভিন্ন সাহায্যের জন্য আসে, আমরা তাদেরকে বলি যে রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করা খুব ইম্পর্টেন্ট। প্রপার লিটারেচার রিভিউ এবং তারপরে রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। বিকজ on the basis of that very research gap, you will be able to set your objectives or frame your questions or frame your hypothesis for that matter. তো সেই কারণে রিসার্চ গ্যাপ খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের যে একটা অসুবিধা থেকেই যায়, সেটি হচ্ছে এই রিসার্চ গ্যাপ কিন্তু এক ধরনের নয়। There are many types of research gaps. And without having a proper understanding of different types of research gaps, framing your research questions or constructing your hypothesis is going to be extremely difficult. In fact, in most cases, এটা সম্ভবই হবে না। তো ফলে এই যে ডিফারেন্ট টাইপস অফ রিসার্চ গ্যাপ সে সম্পর্কে একবার একটু বুঝে নেওয়া দরকার। এটাও আমি আমার প্রেজেন্টেশনের মধ্য দিয়ে দেখাতে চেয়েছিলাম, যাতে আমাকে কম কথা খরচ করতে হয়। কিন্তু সেটা হচ্ছে না বলে আমি বলে রাখছি। কোনো অন্য সময়ে অন্য আলোচনায় হয়তো এটা নিয়ে বিশেষ আলোচনা করার সুযোগ রয়েছে। যেরকম আমি কতকগুলি ইম্পোর্টেন্ট ধরনের গ্যাপস নিয়ে কথা বলতে চাই। প্রথমত এভিডেন্স গ্যাপ। এভিডেন্স গ্যাপ কিরকম? যেখানে ল্যাক অফ এম্পিরিক্যাল ডেটা। কোনো একটি রিসার্চে যদি ইফ দেয়ার ইজ এ ল্যাক অফ এম্পিরিক্যাল ডেটা, তখন সেটাকে আমরা বলি এভিডেন্স গ্যাপ। নলেজ গ্যাপ, lack of theoretical understanding. If there is a lack of theoretical understanding, then it is called evidence gap. Knowledge gap. Third is practical knowledge gap. If there is a theory practice disconnect, if in the existing literature there is theory practice disconnect, অর্থাৎ থিওরি এবং প্র্যাকটিসের মধ্যে যদি সাযুজ্য না থাকে এক্সিস্টিং লিটারেচারের মধ্যে, তখন সেটাকে আমরা বলি প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপ। নেক্সট হচ্ছে পপুলেশন গ্যাপ। হোয়াট ইজ পপুলেশন গ্যাপ? যখন আমরা দেখি যে কোনো একটা রিসার্চের ক্ষেত্রে স্যাম্পলিং করার ক্ষেত্রে কোনো একটা পপুলেশনের একটা পার্টিকুলার অংশকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ডেলিবারেটলি, ইনডেলিবারেটলি, যেভাবেই হোক, তখন সেটাকে আমরা বলি পপুলেশন গ্যাপ। মেথোডোলজিক্যাল গ্যাপ। আমরা যখন
কোন একটা পার্টিকুলার মেথড নিয়ে কাজ করেছে। কিন্তু দেয়ার আর আদার মেথডস অলসো যেগুলি ব্যবহার করা হয়নি। সেগুলি ব্যবহার করলে কি ধরনের রেজাল্ট আসতো? এই একটা সম্ভাবনা যখন থাকে তখন সেটাকে আমরা বলি মেথোডোলজিক্যাল গ্যাপ। Then there is theoretical gap also. অর্থাৎ if there is a lack of unified theory, কোন যদি ইউনিফাইড থিওরির অভাব থাকে কোন একটা স্টাডিতে, তখন সেটাকে theoretical gap বলি। Then there is geographical gap, যেখানে regionally limited research যদি থেকে থাকে তখন সেটাকে geographical gap বলি। empirical gap হচ্ছে if anything is unexplored, anything remained unexplored, সেটা আমরা empirical gap এর মধ্যে রাখি। Conceptual gap, if there is uh, there remains any underdeveloped concept or idea, তখন আমরা সেটাকে বলি conceptual gap. And finally temporal gap. টেম্পোরাল গ্যাপ হচ্ছে একটা বিষয়ে কাজ হয়েছে অনেক বছর আগে এবং তারপরে আর সে বিষয়ে কোনো কাজ হয়নি। দিস ইজ টেম্পোরাল গ্যাপ। এবং আমরা মূলত দেখি আজকালকার গবেষকেরা বেশিরভাগ ক্ষেত্রে এটা বলে যে বিশেষ করে ইন্টারন্যাশনাল রিলেশনস এর ক্ষেত্রে যে এই বিষয়ে কাজ হয়েছে কিন্তু সে অনেক আগে হয়েছে হয়। ফলে সবাই বুঝে না বুঝে এই টেম্পোরাল গ্যাপের কথাই বলে। কিন্তু সেটা ঠিক নয়। একটা রিসার্চ গ্যাপকে প্রপারলি আইডেন্টিফাই করতে গেলে বুঝতে হবে যে ইন হুইচ ক্যাটেগরি দিস পার্টিকুলার গ্যাপ বিলংস টু। তো এইটা বোঝাটা খুব প্রয়োজন যে যে গ্যাপ আমি আইডেন্টিফাই করেছি সেটা কোন ধরনের রিসার্চ গ্যাপ এবং তার একটা প্রপার ডেফিনিশন হয় এবং তার আ সেই অনুযায়ী তার রিসার্চ ডিজাইনটা নির্ধারিত হয়। অর্থাৎ আমি আমার ইচ্ছে করেই রিসার্চ একটি কথা মাথায় রাখতে হবে যেখানে রিসার্চার হ্যাজ ভেরি লিটল থিং টু ডু। সো একজন গবেষণায় একটি অবজেক্টিভিটি আমরা মাঝে, মাঝে বলি যে গবেষণায় অবজেক্টিভিটি খুব ইম্পোর্টেন্ট। হোয়াট ইস অবজেক্টিভিটি? অবজেক্টিভিটি বলতে বোঝায় যে লেসার ইনভলভমেন্ট অর মিনিমাল ইনভলভমেন্ট অফ দ্য রিসার্চার। রিসার্চার যেখানে কোন মতেই সবচেয়ে কম পক্ষে ইনভলভ সে সেখানে থাকছে। অর্থাৎ রিসার্চকে সে নিজে পার্সোনালি ইনফ্লুয়েন্স করছে না। তার প্রেজেন্স সেখানে থাকছে কিন্তু সে জাস্ট হি অর শি ইস আ কন্ডাক্টর। গবেষণায় তিনি একজন কন্ডাক্টর হিসেবে রোল প্লে করছেন। তো তার কোনো ইন্টারভেনশন নেই। সো নন ইন্টারভেনশনিস্ট অ্যাটিটিউড অর ইউ নো প্রিন্সিপল, নন ইন্টারভেনশনিজম অ্যাজ আ প্রিন্সিপল ইস ভেরি ইম্পোর্টেন্ট ইন রিসার্চ। তো সেইটার জন্যে এই স্টেপ গুলি জানা খুব প্রয়োজন। এবার আমি যদি পরের আ জায়গায় আসি, সেটা হচ্ছে যে এই যে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস নিয়ে আমরা কথা বলছি এই মূল আলোচনায়। এখানে আমরা কি ধরনের ডেটা কে কোয়ালিটেটিভ ডেটা বলছি বা what are the types of different qualitative data? Different types of qualitative data, sorry. তো সেখানে মোটামুটি আমরা যেগুলিকে নিয়ে কথাবার্তা বলতে পারি সেগুলি হচ্ছে এক ইন্টারভিউস, সেটা স্ট্রাকচারড, সেমি স্ট্রাকচারড or unstructured যা খুশি হতে পারে। So interviews are obviously one particular category of qualitative data. Then focus group discussions, হ্যাঁ? সেগুলি থেকে আসা ডেটা সেটা একটা qualitative data. Then data from observation সেটি qualitative data. Documents and texts of many types যেরকম পলিসি রিপোর্ট হতে পারে, ডায়েরিজ হতে পারে, মিডিয়া কনটেন্ট হতে পারে, আর্কাইভাল ডেটা হতে পারে এবং অডিও ভিজুয়াল ডেটা। আজকাল পডকাস্ট আ বা এই যে আজকের যে আলোচনা, এই ধরনের একাধিক আলোচনা, YouTube চ্যানেলগুলির বিভিন্ন আলোচনা, টেলিভিশন মিডিয়ার বিভিন্ন আলোচনা, হুম? আ ইন্টারনেট স্ট্রিমিং প্ল্যাটফর্ম গুলির ডিফারেন্ট আলোচনা। অর্থাৎ যেকোনো অডিও ভিজুয়াল মিডিয়ামের যে কনটেন্ট সেগুলি সবই কোয়ালিটেটিভ ডেটা হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এবং স্বভাবতই এই যে ম্যাসিভ ডেটা তার এনালাইজ করা, সেগুলিকে এনালাইজ করা ইস ভেরি ডিফিকাল্ট এবং সেগুলি যদি প্রপারলি আমরা না করতে পারি উইথ প্রপার মেথডস তাহলে ইনফারেন্স ড্র করা উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট এবং সেক্ষেত্রে যে সম্ভাবনাটা থাকে সেটা হচ্ছে যে রিসার্চের ক্ষেত্রে আমাদের মূলত সবসময় মাথায় রাখতে হয় যে ইট শুড বি সিস্টেম্যাটিক। therefore it will be scientific. আমরা সায়েন্টিফিক রিসার্চ কেন বলছি? কারণ এটা সিস্টেমেটিক হতে হবে। নলেজটা শুধু গ্যাদার করলেই হবে না, ইনসাইটটা ড্র করলেই হবে না। ইট শুড বি a systematic knowledge. এবং এই সিস্টেমেটিক নলেজ হতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মেথড গুলি প্রপারলি আমি ব্যবহার করতে পারছি কিনা। এবং সেটা করতে গেলে আমাকে তার প্রপার জ্ঞান হওয়াটা বা জ্ঞান থাকাটা খুব জরুরি। এবং সেইটা থাকতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। এই যে শ্রেণী বিভাজন, প্রত্যেকটি বিভিন্ন ধরনকে আলাদা করে চিনতে পারা, আইডেন্টিফিকেশন সেটি খুব ইম্পোর্টেন্ট। কোয়ালিটেটিভ ডেটা, কোয়ান্টিটেটিভ ডেটা, কোয়ালিটেটিভ মেথডস, কোয়ান্টিটেটিভ মেথডস, কোয়ালিটেটিভ টুলস, কোয়ান্টিটেটিভ টুলস। এই যে বিভিন্ন ধরন, এই প্রতিটি ধরনকে আলাদা করে শনাক্ত করার যে এবিলিটি সেটা এনহ্যান্স করাটা
গবেষণার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার যে বিষয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে যে এই কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস করতে যে হবে তার কতগুলি স্টেপ আছে। কতগুলি স্টেপ আছে। সেই স্টেপ একটু আগেই বলছিলাম যে সায়েন্টিফিক এবং সিস্টেমেটিক হতে হবে। সিস্টেমেটিক হলে তবে সায়েন্টিফিক। অর্থাৎ সিস্টেমেটিক ওয়েতে আমরা যদি কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস করি তার কতগুলি স্টেপস আছে। যেরকম ফার্স্ট যে স্টেপটা যেগুলো obviously আগের স্টেপ গুলো তো আছেই যেগুলোর ক্ষেত্রে আমি বলেই দিলাম যে লিটারেচার রিভিউ, identification of research gap, construction of hypotheses or framing of research questions এগুলো তো আছে কিন্তু তারপর থেকে যে অংশটা শুরু হচ্ছে which is a part of a research design, qualitative research design সেখানে যে স্টেপ গুলি রয়েছে সেটা শুরুই হয় ডেটা কালেকশন দিয়ে। So collection of qualitative data. Then the next step is data preparation. ওই ডেটাটা যেটা কালেক্ট করলাম সেই ডেটাটাকে প্রিপেয়ার করতে হবে। যেটাকে আমরা অনেক ক্ষেত্রে বলি যেরকম ট্রান্সক্রিপশন বা ক্লিনিং, ট্রান্সক্রিপশন বা ক্লিনিং। তারপরের স্টেপ খুব ইম্পোর্টেন্ট কোডিং যেটা নিয়ে আমরা বেশ কিছুক্ষণ কথাবার্তা বলবো এবং আমি বিভিন্ন ধরনের কোডিং নিয়ে কথা বলবো। কিভাবে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস এ কোডিং করা হয়। পরের যে স্টেপ সেটা হচ্ছে ক্যাটেগরাইজেশন। শ্রেণী বিভাজন এবং এই যে ক্যাটেগরাইজেশন এখানে আমরা কি করি we try to identify themes and patterns within the qualitative data from within the qualitative data next হচ্ছে interpretation তারপর একটা হচ্ছে interpretation যেখানে আমরা কি করি we try to make sense of the context text and context হুম? এখানে বোঝার চেষ্টা করি data in a particular context বলা যেতে পারে বা text in a particular context. And finally, reporting. Reporting যেখানে আমরা কি করি we will try to write the findings and conclusions. ফলে এই যে স্টেপ গুলো data collection, data preparation, coding, categorization, interpretation, reporting. So these are the steps that we will follow in qualitative data analysis. এবার এটা মুখে বলা বেশ আহ, সোজা কিন্তু এগুলি কাজে করতে গেলে আমরা অনেক কিছু শিখতে পারি। তো আমরা এইটা আরো ভালো করে বোঝবার জন্য আমাকে একটু প্রথমে একটা আ ক্লাসিফিকেশন করে নেওয়া প্রয়োজন যে আমরা যাতে কনফিউজড না হয়ে যাই কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালিসিস এর সঙ্গে। So there are certain differences between quantitative data analysis and qualitative data analysis. এবং এই যে বিভিন্ন ধরনের যে সোশ্যাল রিসার্চ হয় তার মধ্যে আমাদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটা কনফিউশন হয়। তারা বুঝতে পারে না অনেক ক্ষেত্রেই যে কোনটি কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস কোনটি কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালিসিস। তো সেটা আমি চেয়েছিলাম দেখিয়ে দিতে সেটা সুযোগ হলো না মুখেই বলার চেষ্টা করছি। আমি একদিকে কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালিসিস এবং অন্যদিকে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস রেখে একটু বলার চেষ্টা করি। তাহলে পরিষ্কার হবে। যেরকম কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালিসিস এ যেরকম এক্সপেরিমেন্টাল রিসার্চ পড়ে, সার্ভে অ্যান্ড কোয়েশ্চেনিয়ার রিসার্চ পড়ে, লঙ্গিটিউডিনাল স্টাডিজ আছে ডিফারেন্ট টাইপের, ক্রস সেকশনাল স্টাডি হয়, কোরিলেশনাল স্টাডি হয়, ক্যাজুয়াল কম্পারেটিভ স্টাডি সরি কজাল কম্পারেটিভ স্টাডি হয়, মেটা অ্যানালিসিস হয়, কোয়াজি এক্সপেরিমেন্টাল ডিজাইনও হয় বা অ্যানালিসিসও হয়। So all these come under the umbrella of quantitative data analysis. যেখানে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস আমরা কি করি যেরকম এক্সপেরিমেন্টাল রিসার্চ যখন আমরা কোয়ান্টিটেটিভ এ করি আমরা সেখানে এখানে কি করি কেস স্টাডি করি একই ধরনের রিসার্চ কিন্তু বা একই ধরনের হাইপোথিসিস এর উপরে আমরা কোয়ান্টিটেটিভ এ গেলে এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে পারি কোয়ালিটেটিভ এ গেলে কেস স্টাডি করতে পারি একই ধরনের রিসার্চ কোয়েশ্চেন বা হাইপোথিসিস এর উপরে আমরা সার্ভে এবং সার্ভে রিসার্চ করতে পারি বা কোয়েশ্চেনিয়ার রিসার্চ করতে পারি সার্ভে এন্ড কোয়েশ্চেনিয়ার যাকে বলা হয় যাই হোক স্যাম্পল সার্ভে যাকে বলে সেখানে আমরা কোয়ালিটেটিভ রিসার্চ যদি ওই একই রিসার্চ কোয়েশ্চেনের উপর বেস করে করি তাহলে আমরা এথনোগ্রাফি করব ফলে এই ডিফারেন্সটা বুঝতে হবে একদিকে আমি বললাম এক্সপেরিমেন্টাল রিসার্চ আমরা একই কোয়েশ্চেন বা একই হাইপোথিসিসের উপর কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস যদি করতে চাই তাহলে এক্সপেরিমেন্টাল স্টাডি করব কোয়ালিটেটিভ করলে আমরা কেস স্টাডি করব পরের ক্ষেত্রে সার্ভে রিসার্চ করব কোয়ান্টিটেটিভে আর কোয়ালিটেটিভে এথনোগ্রাফি করব আবার লঙ্গিটিউডিনাল স্টাডি করব যদি কোয়ান্টিটেটিভে করি আবার কোয়ালিটেটিভে করলে ফেনোমেনোলজিক্যাল স্টাডি করব ক্রস সেকশনাল স্টাডি করব কোয়ান্টিটেটিভে করলে কোয়ালিটেটিভে করলে কন্টেন্ট অ্যানালিসিস করব ফলে বা কজাল কম্পারেটিভ রিসার্চ যদি আমরা কোয়ান্টিটেটিভে করি সেম রিসার্চ কোয়েশ্চেন নিয়ে এখানে আমরা গ্রাউন্ডেড থিওরি করব মেটা অ্যানালিসিস করব যখন আমরা একই কোয়েশ্চেনের উপর সেই সেম কোয়েশ্চেনের উপর
কোয়ালিটেটিভ করলে অ্যাকশন রিসার্চ হয়ে যাবে সেটা আবার। এবং লাস্ট হচ্ছে কোয়াজি এক্সপেরিমেন্টাল রিসার্চ যখন আমরা করছি, একই বিষয়বস্তু, একই রিসার্চ প্রবলেম বা রিসার্চ কোয়েশ্চেন কে কেন্দ্র করে, সেটা যখন আমরা কোয়ালিটেটিভ এ করব সেটা হচ্ছে অবজারভেশনাল রিসার্চ। ফলে বুঝতে হবে যে আমি একজন দেখা গেল উদাহরণ হিসেবে বলছি আমি একজন কোয়ালিটেটিভ রিসার্চার, একজন কোয়ান্টিটেটিভ রিসার্চার আমরা দুজনে আছি। একই রিসার্চ কোয়েশ্চেন, একই রিসার্চ প্রবলেমকে আমরা দুটো আলাদা পদ্ধতিতে করব। অর্থাৎ আমার বন্ধু যিনি কোয়ান্টিটেটিভ রিসার্চ করবেন, তিনি যদি এক্সপেরিমেন্টাল রিসার্চ করেন, একই রিসার্চ কোয়েশ্চেন কে কেন্দ্র করে আমি সেখানে কেস স্টাডি করব। তিনি যদি সার্ভে বা যেটা স্যাম্পল সার্ভে করেন, তাহলে আমি এথনোগ্রাফি করব। ফলে এই বিভেদটা আমাকে বুঝতে হবে যে এই যে অ্যাপ্রোচ, আমার রিসার্চের যে অ্যাপ্রোচ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ, কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ। এই দুটো অ্যাপ্রোচ কিন্তু আমাকে আলাদা করে দেবে যে আমার স্টাডিটা কি ধরনের হবে এবং স্টাডিটা মানে সেই অনুযায়ী তার নাম নির্ধারিত হচ্ছে। এটা আমাকে পরিষ্কার বুঝে নিতে হবে। ফলে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস এর ক্ষেত্রে আমার বিকল্পগুলো কি? এটা আমাকে বুঝতে হবে। কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস এ আমরা কি ধরনের রিসার্চ করি? আমি আগেই বললাম। কেস স্টাডি করি, এথনোগ্রাফি করি, ফেনোমেনোলজি করি, কনটেন্ট অ্যানালিসিস করি, আমরা গ্রাউন্ডেড থিওরি করি, ন্যারেটিভ অ্যানালিসিস করি, ডিসকোর্স অ্যানালিসিস করি, অ্যাকশন রিসার্চ করি এবং সর্বোপরি অবজারভেশনাল রিসার্চ করি। সো দিস আর দি ডিফারেন্ট টাইপস। এছাড়াও যে হয় না তা না। এছাড়াও বেশ কিছু ধরনের স্টাডি আছে এবং উপবিভাগ আছে। আমি মূল কতগুলি বিভাগ বলার চেষ্টা করলাম। যেখানে আমি আরেকবার বলে দিচ্ছি। কেস স্টাডি, এথনোগ্রাফি, কেস স্টাডি করি, এথনোগ্রাফি, ফেনোমেনোলজি, ডিসকোর্স অ্যানালিসিস, কনটেন্ট অ্যানালিসিস, ন্যারেটিভ অ্যানালিসিস, অ্যাকশন রিসার্চ, অবজারভেশনাল রিসার্চ। এগুলি মোটামুটি আমরা করার চেষ্টা করি। এখন লিটারেচার রিভিউ খুব ইম্পোর্টেন্ট কোয়ালিটেটিভ রিসার্চ এর ক্ষেত্রে যেখান থেকে আমাদের মানে গবেষণার আ শুরু। যদিও তার আগে তার প্রাইমারি জায়গা আছে অ্যাবস্ট্রাকশন। কেমন করে অ্যাবস্ট্রাক্ট করতে হয়। তো সেটা একটা আলাদা আলোচনার বিষয়। কিন্তু যদি আমরা লিটারেচার রিভিউ থেকেও ভাবার চেষ্টা করি, এই লিটারেচার রিভিউরও বিভিন্ন ধরন আছে। আমাদের যখন আমাদের আ আমরা বলে থাকি ছাত্রছাত্রী যে তুমি একটা লিটারেচার রিভিউ করো এবং লিটারেচার রিভিউ করে রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করো এবং রিসার্চ কোয়েশ্চেন ফ্রেম করো, কি অবজেক্টিভ সেট করো, হাইপোথিসিস ফ্রেম করো। আমরা খুব সোজা ভাবে বলে চলে যাই। কিন্তু এখানেও কিন্তু বেশ কিছু ব্যাপার রয়েছে যেগুলি আমাদেরকে বুঝে নেওয়া প্রয়োজন। এবং এই লিটারেচার রিভিউ গুলো কিন্তু দুভাবে হয়ে থাকে। মানে একটা সময় ছিল যখন সবটাই ম্যানুয়াল ছিল। ম্যানুয়ালি করা হতো। লাইব্রেরিতে গিয়ে আমরা বইপত্র জোগাড় করে সেই অনুযায়ী আমরা ঠিক করতাম। লাইব্রেরি সার্চ করতাম এবং একটা সময় লাইব্রেরি ম্যানুয়ালি সার্চ হতো। তারপরে সেখানে ডিজিটাল সার্চিং এর ব্যবস্থা শুরু হলো। সফটওয়্যারস গুলো আসতে শুরু করল। এখন ওয়েব সার্চ এর একটা জমানায় আমরা বাস করছি। তারপরে এআই টুলস গুলো বিভিন্ন এসে গেছে। ফলে আজকের জায়গায় দাঁড়িয়ে লিটারেচার রিভিউ করা একদিকে শক্ত হয়েছে আবার একদিকে সহজও হয়েছে। সহজ হয়েছে একটা বড় এক্সটেন্ট এ, লার্জ এক্সটেন্ট এ। আবার কিছুটা শক্তও হয়ে গেছে। কারণ এই যে যখন এত বেশি ইজ এসে গেছে, এত বেশি সহজ লাগতে শুরু করেছে, তখন আমাদের মধ্যে অনেকের ক্ষেত্রে মনে হয়েছে খুব টেকেন ফর গ্রান্টেড নিতে শুরু করেছি এবং আমরা খুব সহজভাবে ভাবছি যে এ তো খুবই ইজি। আমাদের যে সমস্ত এআই টুল বিশেষ করে ChatGPT ইত্যাদি আ এগুলি আ ব্যবহার করে আমরা একটা নকল কিছু বানাবার চেষ্টা করছি এবং জেনারেট করার চেষ্টা করছি। লিটারেচার রিভিউ জেনারেট করে ফাঁকি দেওয়ার যে প্রবণতা এটা ভয়ংকর। এবং এবং এটা বেশিদূর যেতে লাগে না। মানে তোমার সুপারভাইজার বা যিনি তোমার রিসার্চ গাইডেন্স দিচ্ছেন, তিনি চট করে ধরে ফেলবেন বিষয়টা। ফলে এটা কোন কাজের কথা নয়। আমাকে বুঝে নিতে হবে যে কেমন করে করতে হয়। ফলে আমি ৮ টা ডিফারেন্ট টুলস এর কথা আমি এখানে বলে দিচ্ছি। যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এবং কারণ এই ৮ টা যে ডিফারেন্ট টুলস সেগুলোর মধ্যে এআই টুলস আছে। কিন্তু এই এআই টুলস গুলো তৈরি করা হয়েছে মূলত লিটারেচার রিভিউ র কাজে সাহায্য করার জন্য। এবং সেটা কোনমতেই ওই জেনারেট করবে না। কোন রিভিউ কে জেনারেট করে দেবে না। কিন্তু লিটারেচার রিভিউ বিভিন্ন স্টেপে সাহায্য করবে। ফলে লিটারেচার রিভিউর ক্ষেত্রে আমার ৩ টে জায়গা আছে যেখানে আমাদের এই টুলস গুলোর প্রয়োজন হয়। নাম্বার 1 হচ্ছে ক্যাটেগরাইজেশন অ্যান্ড রিলেশনশিপ ম্যাপিং। এটা খুব ইম্পোর্টেন্ট। যে ক্যাটেগরাইজেশন অফ লিটারেচার। আমার যে বিষয় সে বিষয়ে দেখুন উইমেন এম্পাওয়ারমেন্ট সে নিয়ে প্রচুর লিটারেচার আছে। কিন্তু সেটাকে ক্যাটেগরাইজ করা খুব দরকার। তার শ্রেণীবিভাজন করা খুব প্রয়োজন।
কোনগুলো কি ধরনের লিটারেচার সেটাকে আমাকে বোঝা খুব প্রয়োজন। তো এবং রিলেশনশিপ ম্যাপিং। একটা লিটারেচারের সঙ্গে আরেকটা লিটারেচারের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে মেজার করা, ম্যাপ করা সেইটা খুব প্রয়োজন। তো সেই জন্যে যে ২ টো টুলস আমাদের খুব ইম্পোর্টেন্ট, খুব সাহায্য করে। একটা হচ্ছে লিট ম্যাপস, LITMAPS, লিট ম্যাপস। তোমরা সার্চ করে দেখতে পারো। আরেকটা হচ্ছে কানেক্টেড পেপারস। কানেক্টেড পেপারস। এই লিট ম্যাপস এ গেলে তোমরা যখন ওয়েবসাইট থেকে অ্যাক্সেস করবে, সাবস্ক্রিপশনেরও ব্যবস্থা আছে। সেটা করলে অনেকটা টাকা লাগবে। ফ্রিতে ইউজ করা যায় এবং সেইখানে গিয়ে তুমি কোনো থিম দিলে অর্থাৎ কোনো একটা টাইটেল সেখানে দিয়ে সার্চ করলে আমরা টাইটেল সার্চ, অথর সার্চ দুটো রকম ভাবেই সার্চ করতে পারি। এবং সেই বা কিওয়ার্ড সার্চ যদি কিওয়ার্ডস দিয়ে আমরা সার্চ করি সঙ্গে একগুচ্ছ লিটারেচার আসবে। এবং সেই লিটারেচারের মধ্যে তার রেফারেন্সিং ধরে ক্রস রেফারেন্সিং ধরে দেখিয়ে দেবে যে ওই পার্টিকুলার লিটারেচার গুলো আর কতগুলি লিটারেচার দ্বারা ইনফ্লুয়েন্সড এবং কোথা থেকে তারা ডেটা নিয়েছে, সেকেন্ডারি ডেটা কালেক্ট করেছে। এবং তার একটা লিটারেচার ম্যাপিং করে দেবে। লিটারেচার ম্যাপ হচ্ছে ওই যে কিওয়ার্ডস গুলো ধরে এবং ওই যে আর্টিকেল গুলো আমি পেলাম সেগুলোর উপর ক্লিক করলেই আমি পেয়ে যাব। প্রথমত তার একটা সামারাইজড ভার্সন আমি দেখতে পারবো লেফট হ্যান্ড সাইডে। তারপর সেই লিটারেচারের উপর একটা ম্যাপ তৈরি করে দেবে। অর্থাৎ দেখা গেল ১০ টা লিটারেচার এর সঙ্গে এর রিলেশন আছে। ফলে ওই যে রিলেশনাল পার্টটা এর সঙ্গে ১০ টা লিটারেচার কেমন করে কানেক্টেড সেটা আমার দেখিয়ে দেবে। এবং প্রত্যেকটার উপর ক্লিক করলে আমি তার সামারিও দেখতে পারবো। ফলে এর থেকে আমার একটা ধারণা হবে যে কোন লিটারেচার গুলোকে আমি ইনক্লুড করব আমার ক্ষেত্রে এবং কোন লিটারেচার গুলোকে আমি ইনক্লুড করব না। ফলে সেটার থেকে আমি কিন্তু একটা প্রপার লিটারেচার ম্যাপ আমি তৈরি করে নিতে পারবো এবং তার একটা রিলেশন আমি এস্টাবলিশ করতে পারবো। সেটা আমার পরের লিটারেচার রিভিউর ক্ষেত্রে সাহায্য করবে। আমি আবারও বলছি এটা কোনো জেনারেট করবে না কোনো কিছু ChatGPT র মতো। কিন্তু এটা যেটা করবে সেটা হচ্ছে it will give us a proper idea to identify the literature map. সেকেন্ড যেটা কানেক্টেড পেপার সিমিলার কাইন্ড অফ ফাংশনস এরই একটা একটু আলাদা শুধু ইন্টারফেসটা কিন্তু কাজ একই মানে অ্যাবসলিউটলি কাজ একই এবং সামারি টা কপি করারও এখানে সুযোগ আছে কিন্তু এইটা প্যারাফ্রেজিং করে নেওয়া খুব প্রয়োজন। পরের যেটা সেটা হচ্ছে ফাইন্ডিং পেপারস। আমরা আ লিটারেচার রিভিউ করতে গিয়ে আমরা দেখি প্রচুর ওপেন অ্যাক্সেস যে জিনিসগুলো আছে সেগুলো ইজিলি পেয়ে যাই। যেগুলো ওপেন অ্যাক্সেস নেই সেগুলি আমাদের জোগাড় করতে গেলে সাবস্ক্রাইব করতে হয় অথবা সেখানে পে করতে হয়। তো এখানে কতগুলো অ ওয়েবসাইট আমি বলতে পারি বা প্ল্যাটফর্ম বলতে পারি যেখান থেকে আমাদের একটু কাজটা সহজ হয়। একটা হচ্ছে R ডিসকভারি। R ডিসকভারি সে আমাদের বিভিন্ন রিসোর্স গুলোকে ডিসকভার করতে সাহায্য করে। সেকেন্ড হচ্ছে সাইট এআই। SCITE স্পেলিংটা হবে SCITE সাইট সাইট এআই। তো এটাও একটা এআই টুলস কিন্তু এ যেটা করে সেটা হচ্ছে আমাকে আমার লিটারেচার গুলো ফাইন্ড করতে ডিফারেন্ট ডেটাবেস সেটা স্কোপাস হোক, ওয়েব অফ সায়েন্সেস হোক বিভিন্ন জায়গা থেকে এবং পৃথিবীর বিভিন্ন বড় লাইব্রেরির ক্যাটালগ থেকেও জোগাড় করে দেয়। অনেক ক্ষেত্রে আমরা Google সার্চ এর ক্ষেত্রে যেটা বিশ্বাস করে ভাবি যে এই টাইটেলটা সার্চ করলাম এবং এই বিষয়ে আমি ৫ টা লিটারেচার পাচ্ছি তার ছাড়া পাচ্ছি না। তার মানে এই বিষয়ে আর কোন কাজ নেই। তা নয়। এই যে ডিফারেন্ট যে ক্যাটালগস গুলো আছে সেখান থেকে ও সার্চ করে নিয়ে এসে আমাকে দিতে পারে। ফাইনালি হচ্ছে রাইটিং অ্যান্ড ম্যানেজিং রেফারেন্সেস। এই যে আমরা যখন লিটারেচার রিভিউটা লিখছি সেখানে গিয়েও আমাদের কতগুলো এখন বিশ্বের সেরা জার্নাল গুলোতে এবং রাইটিং প্ল্যাটফর্ম গুলোতে এআই এর ব্যবহার লিমিটেড দেওয়া হয়েছে। কারণ আমরা এই তর্কটা করি যে এআই ব্যবহার করা যাবে না, যে উচিত, না উচিত নয়। কিন্তু এখন টেইলর এন্ড ফ্রান্সিস হোক, সেইজ হোক ইত্যাদি তারাও এআই এর ব্যবহার এবং সেটা কেন এআই এর ব্যবহার করতে দিচ্ছে কোন এক্সটেন্ট অব্দি তারা বলছে যে রিডেবিলিটি। রিডেবিলিটি শেখে তুমি এটা ব্যবহার করতে পারো। কিন্তু তুমি কোন কিছু জেনারেট করতে পারবে না। এবং তুমি যদি কোন কিছু জেনারেট করো তার জন্য তুমি দায়বদ্ধ থাকবে এবং সেখানে ওই এথিক্যাল যে নর্মস আছে সেই এথিক্যাল নর্মস অনুযায়ী তোমার মানে সে তোমাকে ট্রিট করা হবে। ফলে তুমি এটা কোন কিছু জেনারেট করতে পারবে না। কিন্তু তুমি ডেফিনিটলি তুমি এআই ইউস করতে পারো। তোমার যে লিমিটেড অ্যাক্সেস তাতে দেওয়া হয়েছে এবং লিমিটেড ইউজের যে অনুমতি দেওয়া হয়েছে সেটা করা। ফলে এখানে এই যে রাইটিং অ্যান্ড ম্যানেজিং রেফারেন্সেস এটা করার ক্ষেত্রে বেশ কতগুলো আ এআই টুলস আছে যেগুলো ইউস করা যায়। যেরকম পেপারপাল বলে একটা আছে PAPER পেপারপাল। দেন গ্রামারলি। গ্রামারলি ইস ভেরি পপুলার। প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে খুব কাজে লাগে। প্লেজারিজম চেকিং এর ক্ষেত্রেও খুব কাজে লাগে। Zoreto, Zotero, sorry, Zotero, I'm sorry. Zotero is another platform which I particularly use.
দেন ম্যান্ডলেও আমি খুব ব্যবহার করে থাকি। এগুলি কিন্তু ভীষণ আ কার্যকরী সফটওয়্যার। তো ডিফারেন্ট টাইপস অফ লিটারেচার রিভিউ হয়, আমি আগেই বলেছি। সেটা আমাকে বুঝে নিতে হবে। আমি শুধু নামগুলো বলছি। আজকে সময়ের মধ্যে হয়তো আমি সবটা বলা সম্ভব হবে না। কারণ আমার মূল আলোচনার অনেক কিছু তাহলে বাদ চলে যাবে। যেরকম আমাকে বুঝে নিতে হবে যে আমি কোয়ালিটেটিভ অ্যানালিসিস এর কথা বলছি। কিন্তু এই অ্যানালিসিস এ যেতে গেলে কোন ধরনের লিটারেচার রিভিউ আমার এখানে রেলেভেন্ট। যেমন লিটারেচার রিভিউ নানান রকম হয়। যেরকম ন্যারেটিভ রিভিউ। আমি একটু আগে ন্যারেটিভ অ্যানালিসিস এর কথা বলছিলাম। তাহলে ন্যারেটিভ অ্যানালিসিস এর ক্ষেত্রে ন্যারেটিভ রিভিউ হয়। স্কোপিং রিভিউ, কোন স্কোপ কে রিভিউ করা। কোন স্টাডি গুলোর স্কোপ রিভিউ করা। এবং এটা কি করি আমরা বেসিক্যালি we try to map the broad topic to identify key concepts, gaps and types of available evidence. এইটা আমরা করার চেষ্টা করি। Then systematic review. Systematic review তে আমরা কি করি যে আমরা একটা exhaustive summary of literature করি এবং একটা strict criteria or methodology ফলো করি। Then theoretical review is another type. আমি এগুলো সময় নেই নাহলে বলে দিতাম ডিসকাস করে। Then meta analysis is another types of review and then umbrella review. তো these are different types. আমরা অনেক সময় লিটারেচার রিভিউ করি আমরা জানিই না যে আমরা কেমন ধরনের এবং কোন ধরনের লিটারেচার রিভিউ করে থাকি। সো ন্যারেটিভ রিভিউ, স্কোপ রিভিউ অর স্কোপিং রিভিউ, সিস্টেমেটিক রিভিউ, থিওরিটিক্যাল রিভিউ, মেটা অ্যানালিসিস রিভিউ, আমব্রেলা রিভিউ। এই হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মোটামুটি রিভিউ। এর বাইরে যে হতে পারে না তা নয়। কিন্তু এগুলি মোটামুটি মূল ধরন, এছাড়াও উপবিভাগ আছে। নেক্সট যেটা খুব ইম্পোর্টেন্ট পার্ট কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস এর, যেটা আমার মূল আলোচনার একটা বড় অংশ, সেটা হচ্ছে কোডিং। আমরা যখন ডেটা কালেকশন করলাম, ডেটা কালেকশন করার পর কোডিং করাটা খুব প্রয়োজন। কারণ আমরা কি করব, এখান থেকে প্যাটার্ন বোঝার চেষ্টা করব। আমরা ইনসাইট বোঝার চেষ্টা করব। তবে তো আমরা ডেটাটা সায়েন্টিফিক্যালি কাজে লাগাতে পারব। একটা ডেটা আমি ইন্টারভিউর মাধ্যমে বা ফোকাস গ্রুপ ডিসকাশন এর মাধ্যমে কালেক্ট করব। কিন্তু সেই ডেটা আমার কোন কাজেই লাগবে না ইফ আই ডোন্ট অ্যানালাইজ ইট সায়েন্টিফিক্যালি। তো সেইটা কেমন করে করতে হবে সেটা করার প্রাথমিক ধাপটাই হচ্ছে, স্টেপটাই হচ্ছে কোডিং। এটাকে বলা হয় কোডিং। কোড দিয়ে বোঝার চেষ্টা। এবং সেটা ম্যানুয়ালিও হতে পারবে এবং সেটা তোমার ইয়েতে মানে সফটওয়্যারের মাধ্যমে হতে পারবে। তো ম্যানুয়ালি ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, তাহলে সফটওয়্যার তো আছেই, সেটা তো অন্য জিনিস। কিন্তু সফটওয়্যার এর ব্যবহার বুঝতে গেলেও ম্যানুয়াল পদ্ধতি বোঝাটা খুব জরুরি। আ ৩ টে ধরনের কোডিং এখানে হয় কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস এ। ১ নম্বর হচ্ছে ওপেন কোডিং। ১ নম্বর হচ্ছে ওপেন কোডিং। ২ নম্বর হচ্ছে আ অ্যাক্সিয়াল কোডিং। অ্যাক্সিয়াল কোডিং। AXIAL অ্যাক্সিয়াল কোডিং। অ্যান্ড থার্ড হচ্ছে সিলেক্টিভ কোডিং। তো এই ৩ টে ধরন। একটা হচ্ছে ওপেন কোডিং, অ্যাক্সিয়াল কোডিং আর হচ্ছে সিলেক্টিভ কোডিং। আমি অ্যাক্সিয়াল কোডিংটা খুব সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। সবগুলোই খুব ছোট্ট, ছোট্ট করে বলে দিচ্ছি কারণ বেশি সময় তো নেই। এইটা একদম ইনিশিয়াল টাইপ অফ কোডিং। আমরা এখানে কি করি? where we try to you know where basically what happens is that data is broken into discrete parts. ডেটাকে, যে ডেটা আমরা কালেক্ট করলাম সেটাকে কতগুলো ডিসক্রিট পার্টে আমরা বিভক্ত করে দিই। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি কতগুলো কি আইডিয়া বা প্যাটার্ন, একটু আগেই বললাম, বা কনসেপ্ট, সেগুলোকে আইডেন্টিফাই করা ওই ডেটার মধ্য দিয়ে। সেটা ইন্টারভিউ হোক বা টেক্সট হোক বা ফোকাস গ্রুপ ডিসকাশন হোক, যাই হোক, সেখান থেকে আমরা কতগুলো প্যাটার্নকে চিহ্নিত করা, কতগুলো কনসেপ্টকে চিহ্নিত করা, এটার জন্য আমরা এইটা করে থাকি। এই ৩ টে স্টেপ আছে যে স্টেপে আমরা করি। ফার্স্ট স্টেপ হচ্ছে রিড দ্য ডেটা or reading the data. ১ম এ আমাদের ডেটাটাকে পড়তে হবে। We have to review the data set. সেকেন্ড যেটা সেটা হচ্ছে identify the concepts. ওই ডেটা দেখে আমরা সিগনিফিক্যান্ট সেগমেন্ট, একটা ডেটার মধ্যে হাইলি সিগনিফিক্যান্ট সেগমেন্টকে চিহ্নিতকরণের কাজ করতে হবে। আর থার্ড হচ্ছে অ্যাসাইন কোডস। ওই যে সিগনিফিক্যান্ট পার্টটা আমি পেলাম সেখানে লেবেল ইচ সেগমেন্ট, ওই যে সেগমেন্ট গুলোকে আমরা হাইলাইটার দিয়ে হাইলাইট করলাম সেইগুলোকে একটা মিনিংফুল কোড দেওয়া প্রয়োজন। যেরকম আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে বোঝা যাবে। যেরকম একটা ডেটা আমি কালেক্ট করেছি কোনো ইন্টারভিউতে, যেখানে একজন বলছেন যে আই ফিল লাইক আই হ্যাভ নো কন্ট্রোল ওভার মাই ওয়ার্ক আওয়ার্স। I feel like I have no control over my work hours. একজন ইন্টারভিউয়ার মানে ইন্টারভিউ আমাকে দেওয়ার সময় এই কথা বলেছে। তো আমি এখানে কোড কেমন করে করব? আমি এইটা যদি আমার হাইলাইটেড পার্ট হয়, তাহলে আমি দেব ল্যাক অফ অটোনমি অর জব স্যাটিসফ্যাকশন। ল্যাক অফ অটোনমি অর জব স্যাটিসফ্যাকশন। সেইজন্য উনি এই কথাটা বলেছেন যে, "I feel like I have no control over my work hours." তার মানে হি ল্যাকস
or she lacks job satisfaction, she lacks lack of the kind of autonomy she wants. এইটা তার অটোনমি নেই, জব স্যাটিসফ্যাকশন নেই বলেই তিনি মনে করছেন যে আই ফিল লাইক আই হ্যাভ নো কন্ট্রোল ওভার মাই ওয়ার্ক আওয়ার্স। ঠিক আছে? তো এটা হচ্ছে ওপেন কোডিং। axial coding is a process of মানে relating categories to their subcategories to identify relationships uh, and refine concepts। হ্যাঁ, তো কি করি আমরা এখানে বেসিক্যালি সেটা হচ্ছে যে আমরা we try to establish connections between codes। এই যে বিভিন্ন কোডিং করলাম প্রথমে ইনিশিয়াল কোডিং এর ক্ষেত্রে, সেইগুলোর মধ্যে কানেকশন, একটা কোডের সঙ্গে আরেকটা কোডের কানেকশন কি, or to refine and organize data into broader categories। পুরো ডেটাটাকে আরো ব্রড ক্যাটেগরিতে নিয়ে আসি। এবং বেসিক্যালি we try to explore how and why and when uh, of the phenomena in the data। এই যে ৩-৪টে জিনিস, how, why, when, কোনো কিছু ঘটছে, কেমন করে ঘটছে, কখন ঘটছে, কিভাবে ঘটছে। ঠিক আছে? এবং ডেটার মধ্যে এটা হচ্ছে। সেইটাকে বোঝবার চেষ্টা। অর্থাৎ আমরা যদি ডেটাটাকে এই ৩ টে কোয়েশ্চেন করি, how, why and when, তাহলে আমরা যে উত্তরটা পাবো, সেইটা হচ্ছে বেসিক্যালি আমরা করতে পারবো এই axial কোডিং এর মধ্যে দিয়ে। এর যে কতগুলো স্টেপ আছে। নাম্বার 1 যেটা করতে হয়, আইডেন্টিফাই কোর ক্যাটেগরিজ। কতগুলো ক্যাটেগরিকে প্রথমে, কোন ক্যাটেগরি? একটু আগে বললাম যে কোডিং করেছি সেই কোডিং এর ক্যাটেগরি। দেন হচ্ছে অ্যানালাইজিং দ্য রিলেশনশিপ। বিভিন্ন যে কোড গুলো তার মধ্যে যে সম্পর্ক সেটাকে বোঝা। যেরকম আমি একটু আগে বললাম হোয়াট কন্ডিশনস ইনফ্লুয়েন্স দ্য ফেনোমেনা। ফার্স্ট হোয়াট দিয়ে কোয়েশ্চেন করতে হবে। হোয়াট অ্যাকশনস অর ইন্টারঅ্যাকশনস অকার। থার্ড হচ্ছে হোয়াট আর দি আউটকামস। এই যে ৩ টে প্রশ্ন, এটা যদি আমি করি তাহলে আমি রিলেশনশিপটা বুঝতে পারবো একটা কোডের সঙ্গে আরেকটা কোডের কি রিলেশন। এবং থার্ড হচ্ছে রিফাইনিং দ্য ক্যাটেগরিজ অর ক্লারিফাই দ্য প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে? এইটা। তো এর এক্সাম্পল যদি দিই, একটু আগে আমি একটা কথা বললাম জব স্যাটিসফ্যাকশন এর কথা। আগের উদাহরণের ক্ষেত্রে। এটা যদি ফেনোমেনা হয়। কারণ আগেরটা কোড মানে দিস ইস আওয়ার ফেনোমেনা। নাও কন্ডিশনস টা কি? কন্ডিশনস টা হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং ম্যানেজমেন্ট স্টাইল। কারণ ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং ম্যানেজমেন্ট স্টাইল এর কারণেই জব স্যাটিসফ্যাকশন টা নির্ভরশীল হচ্ছে। এবার কি অ্যাকশন বা ইন্টারঅ্যাকশন হচ্ছে এমপ্লয়িজ ফিডব্যাক, টার্ম কোলাবোরেশন। অর্থাৎ এমপ্লয়িরা ফিডব্যাক দিচ্ছে সেখান থেকে আমরা এটা জানতে পারছি। এবং এর আউটকাম কি হচ্ছে? প্রোডাক্টিভিটি। কারণ জব স্যাটিসফ্যাকশন এর উপর প্রোডাক্টিভিটি নির্ভর করছে। আ এবার তাদের রিটেনশন রেটস নির্ভর করছে ইত্যাদি। এটা একটা অল্প সহজ কথায় বলি। সিলেক্টিভ কোডিং এটা হচ্ছে লাস্ট ক্যাটেগরি যেখানে আমরা কি করি? আ সিস্টেমেটিক্যালি আমরা ইন্টিগ্রেট করার চেষ্টা করি সব কোড গুলো এবং ইন অর্ডার টু বিল্ড আ থিওরি। একটা থিওরি বিল্ড করার জন্য আমরা একটা সিস্টেমেটিক্যাল ওয়েতে একটা কোড গুলোকে ইন্টিগ্রেট করার চেষ্টা করি। এবং বেসিক্যালি আমরা ইউনিফাই করার চেষ্টা করি। এর উদ্দেশ্যটাই হচ্ছে in order to unify the data around central phenomena। আমার যে মূল আলোচনা, সেই মূল আলোচনাকে সামনে রেখে আমরা কোড গুলোকে একটা জায়গায় আনার চেষ্টা করি, ইন্টিগ্রেট। এর কতগুলো স্টেপ আছে। নাম্বার 1 হচ্ছে আইডেন্টিফাই দ্য কোর ক্যাটেগরি। অর্থাৎ প্রথম আমার কোর ক্যাটেগরিটা কি? মূল বক্তব্যটা কি? যেরকম আ অর্থাৎ আমার টোটাল ডেটার সেন্ট্রাল টেনডেন্সিটা কি? এটা আমাকে বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে আ রিলেটিং দ্য সাব ক্যাটেগরিজ টু দ্য কোর ক্যাটেগরি। মূল ক্যাটেগরির সঙ্গে সাব ক্যাটেগরিকে যোগ করা। এটা বোঝা, তার রিলেশনশিপটা বোঝা। ভ্যালিডেট দ্যাট রিলেশনশিপ, ভ্যালিডেট করা এই রিলেশনশিপটাকে এবং ফাইনালি রিফাইনিং দ্য থিওরি। ফলে থিওরি বিল্ডিং করতে গেলে আমাকে এই স্টেপ গুলো মেনে আমাকে করতে হচ্ছে। এবং একটু আগে যে এক্সাম্পল দিলাম সেখান থেকেই ধরে পরের এক্সাম্পলটা দিচ্ছি। যেরকম কোর ক্যাটেগরি যে এমপ্লয়িজ ওয়েলবিং। একটু আগে আমি বললাম যে আমি সমস্ত যে কথাগুলো বললাম জব স্যাটিসফ্যাকশন হোক ইত্যাদি, সেটা কি নিয়ে কথা বলছি? এমপ্লয়িজ ওয়েলবিং। সাব ক্যাটেগরি কি? সাব ক্যাটেগরি হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, অর্গানাইজেশনাল সাপোর্ট, মেন্টাল হেলথ প্রোগ্রাম, এগুলি সবই এর সঙ্গে যুক্ত। এখন রিলেশনশিপটা কি? রিলেশনশিপটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইমপ্যাক্টস মেন্টাল হেলথ সাপোর্টেড বাই অর্গানাইজেশনাল পলিসিস। সো এটা হয়ে গেল আমার থিওরি বা জেনারেলাইজেশন। যেখানে আমি বলছি ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইমপ্যাক্টস মেন্টাল হেলথ সাপোর্টেড বাই অর্গানাইজেশনাল পলিসিস। কতগুলো টুলস আছে যে টুলস গুলো দিয়ে আমরা এই কোয়ালিটেটিভ অ্যানালিসিস করতে পারি। আমি এতক্ষণ ম্যানুয়ালি বলছিলাম, এবার আমরা যদি একটু আজকাল যে ডিজিটাল টুলস গুলো রয়েছে সেগুলো ব্যবহার করি। যেমন নাম্বার 1 এনভিভো। এনভিভো আমি পার্সোনালি কোয়ালিটেটিভ অ্যানালিসিস এর জন্য ব্যবহার করি এবং আমার সাবস্ক্রিপশন আছে। কিন্তু যদি সাবস্ক্রিপশন না থাকে তাহলে খুব লিমিটেড অ্যাক্সেস আছে। সেটা দিয়ে খুব কাজের কাজ হয় না। তো ফলে এনভিভো
ফুল অ্যাক্সেস থাকলে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস অনেক সোজা হয়ে যায়। এবং ইটস আ ভেরি পাওয়ারফুল টুল ফর কোডিং, ভিজুয়ালাইজিং অ্যান্ড ইন্টারপ্রেটিং কোয়ালিটেটিভ ডেটা। যে কোডিং এর কথা বললাম, ম্যানুয়ালি করার কথা, সেটা খুব সোজা হয়ে যায় এক্ষেত্রে। Atlas TI আরেকটা ইম্পোর্টেন্ট। Atlas আমি ইউজ করেছি। কিন্তু Atlas এর ক্ষেত্রে একদম অলমোস্ট লাইক NVivo, বাট there is a uh, uh, range of data management options, much bigger range of data management options, কিন্তু একটু এক্সপেন্সিভ। পরে Max CUDA, Max 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 CUDA, এটা ডেটা কোডিং, কনটেন্ট অ্যানালিসিস এবং ভিজুয়ালাইজেশন এর কাজে লাগে। আমি মাঝে, মাঝে ফ্রি ভার্সন ব্যবহার করে থাকি। সাবস্ক্রিপশন করে আমি দেখিনি কখনো, কিন্তু ইটস ভেরি পাওয়ারফুল। আমার বেশ কিছু বন্ধু ব্যবহার করে। আরেকটা খুব ইম্পোর্টেন্ট DDoS, DEDOOS, DDoS খুব ইম্পোর্টেন্ট, মানে খুব সিগনিফিক্যান্ট একটা টুল, যেটা অনেকেই ব্যবহার করে। আমি জেনারেলি ব্যবহার করি না। ফ্রি তেও অ্যাক্সেস করা যায়, কিন্তু লিমিটেড অ্যাক্সেস রয়েছে ফ্রিতে। দেন QDA মাইনার বলে একটা আছে। QDA মাইনার, এটা কোডিং এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে থাকে, কোয়ালিটেটিভ ডেটা কে হ্যান্ডেল করতে পারে। এবং ক্যাকডাস বলে একটা আছে, QACDAS, ক্যাকডাস হচ্ছে, এটা একটা কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস সফটওয়্যার, বেসিক্যালি একটু এক্সপেন্সিভ, কিনতে হবে। কিন্তু ফ্রি অ্যাক্সেসটা আমি জানি না কিভাবে হয়। এটা বোধহয় আহ, এটা সাবস্ক্রিপশন বেসড। এখন কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস এর ক্ষেত্রে আমাদের এই যে প্রত্যেক কটা সফটওয়্যার বা টুলস এর কথা বললাম, এগুলি কিন্তু শেখার প্রয়োজন। এরকম অনলাইন লেকচারে বসে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস শেখানো যায় না। মানে এটা যদি আমাকে ফ্র্যাঙ্কলি স্পিকিং, ১ ঘন্টার একটা লেকচার এবং এখানে মৌখিকভাবে বলছি, দেখানোরও সুযোগ হলো না। প্রেজেন্টেশন এর কোনো আমি এটা পেলাম না, অপশনটা। তো এটা সম্ভব না। আ এগুলো না ট্রেনিং প্রোগ্রাম। এবং হাইলি স্পেশালাইজড। যেরকম আমার কাছে যদি কেউ NVivo শিখতে আসে, আমি NVivo তাকে শেখাতে অনেকটা সময় নেব। আমার কাছে কেউ যদি SPSS শিখতে আসে, তাকে অনেকটা সময় নেব। হ্যাঁ? EViews শিখতে আসে, তাকে অনেকটা সময় লাগে। এবং এগুলো ট্রেনিং স্পেসিফিক বিষয়। এবং it takes hours and hours of training in order to master that art. ফলে এগুলি না অনলাইনে লেকচারে এগুলি মানে পসিবলই না। এখন সেলফ লার্নিং এর একটা সময় চলছে বটে। কিন্তু আই এম নট a গ্রেট ফ্যান অফ দিস সেলফ লার্নিং, এবং ইট হ্যাজ ইটস ওন লিমিটস। একটা জায়গায় গিয়ে না এর শেষ আছে। ফলে এগুলি ল্যাবরেটরিতে ছাড়া সম্ভব না। কিছু, কিছু জিনিস এগুলো হাতে কলমে শেখানোটা খুব জরুরি। ফলে এগুলি সম্বন্ধে আমি পরিচয় ঘটাতে পারব। কিন্তু এগুলো সম্বন্ধে আমি কিছু করে দেখাতে পারব না। দেখানোর অপশনই নেই। আমি যে এটা করে দেখাবো, এবং ইভেন দেখালে এর এর একটা মানে এই ওয়ান ওয়ে কমিউনিকেশন ইস নট এনাফ। এখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন এটা হয় না। তো ফলে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস এ যারা খুব ইন্টারেস্টেড, যারা এটাকে সত্যিই শিখতে চায় এবং ভবিষ্যতে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইজার হতে চায়, তাদের জন্য কিন্তু এটা একটা ট্রেনিং এর দরকার, এবং স্পেশালাইজড ট্রেনিং, এবং ঠিকঠাক জায়গায় ট্রেনিং নেওয়ার প্রয়োজন। যারা এই কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস প্রপারলি জানে, এবং মানে আমি এটা একটা মানে এটা এই প্ল্যাটফর্মে আমি বলতে চাই না। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যা অবস্থা, এবং আমরা প্রচুর জন কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস করি। কিন্তু অনেকে না জেনেই করি। বা আমাদের লিমিটেশনস এর মধ্যে থেকে করি, আরো ভালো কথায়। এবং আমরা জানার প্রয়োজনীয়তাই বোধ করি না যে ডিফারেন্ট টাইপস অফ কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস, এবং সেগুলো নিয়ে এক্সপেরিমেন্ট আমরা কিন্তু খুব কম জন করি। There are very limited researchers who actually have this kind of energy or this kind of passion about experimenting with different types of qualitative data analysis. ফলে আমরা ওই কনফাইন থাকি আমাদের যে কটা জানা ধরন আছে তার মধ্যে। ফলে আ গবেষকদের ক্ষেত্রে এটা চ্যালেঞ্জিং। এবং তোমার যদি না একটা মানে সেই আ পাগলামো থাকে, আমার কথায়, একটা if you are not really passionate about this, এটা একটা নেশার মতো। তো এই if you are not extremely crazy about learning all these things, এটা করা কিন্তু খুব মানে আমি খুব কম জনকেই দেখেছি যারা এই নিয়ে খুব ইন্টারেস্টেড। তো চ্যালেঞ্জেস কতগুলো আছে ইন কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস। তার মধ্যে আ যেরকম আমি মনে করি একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে সাবজেক্টিভিটি। কারণ উই আর ডিলিং উইথ দি সাবজেক্টিভ ডেটা। এবং আমি একটু আগেই একটা কথা বলেছিলাম যে
সোশ্যাল সায়েন্স রিসার্চে সবচেয়ে বেশি সচেতন যে জিনিসটা নিয়ে থাকতে হয় সেটা হচ্ছে এই সাবজেক্টিভিটি এবং অবজেক্টিভিটির সচেতনতা। এবং সেই অবজেক্টিভিটি আসে কোত্থেকে? আমাকে একটা কথাই যদি আমি সারাক্ষণ গুরুমন্ত্রের মতো মাথায় রাখি, সেটা হচ্ছে নন ইন্টারভেনশনিস্ট। I should have to be non-interventionist always. আমি আমার গবেষণার যে বিষয় সেখানে ইন্টারভেন করব না। কোন অবস্থাতেই করব না। ফলে প্রত্যেকটা স্টেপ আমার রিসার্চ এ হবে প্রত মানে তার একটা আ rational থাকবে। অর্থাৎ সেটা প্রত্যেকটা স্টেপ তার অন্য একটি স্টেপের উপর নির্ভরশীল থাকবে। অর্থাৎ rationally আমি আমার রিসার্চকে আমি এগিয়ে নিয়ে যাব। স্টেপ বাই স্টেপ আমার প্রত্যেকটা আ জিনিস rationally কানেক্টেড থাকবে। সেখানে আমার ইন্টারভেনশন এর কোন জায়গা থাকবে না। যদি আমি if I can make sure this তাহলে কিন্তু আমার গবেষণার ক্ষেত্রে যে ডিফিকাল্টি গুলো সেগুলোকে এড়ানো সম্ভব। ফলে এই সাবজেক্টিভিটি ভার্সাস অবজেক্টিভিটির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা নিরসন করা সম্ভব। সেকেন্ড যেটা কমপ্লেক্সিটি, লার্জ মানে ভলিউম অফ টেক্সট সেগুলোকে করা ইটস ভেরি ডিফিকাল্ট। যেরকম আ আমরা অনেক ক্ষেত্রে করি যে আ ফোকাস গ্রুপ ডিসকাশন এবং সেই ডেটা নিয়েছি। একটা লার্জ ভলিউম অফ ডেটা। সেই ডেটাকে যদি ম্যানুয়ালি বার করতে হতো একটা সময়, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। কিন্তু এখন অন্তত সুখের খবর সেটা হচ্ছে নাও উই হ্যাভ টুলস এবং সেখানে আমরা এই ডেটাটাকে ফেলে সেগুলোকে আমাদের ইচ্ছে মতো আমরা যেরকম রেজাল্ট পেতে চাইছি, সেই কাজগুলো আমরা করে ফেলতে পারি। ফলে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস সেই জায়গা থেকে একটু সহজ হয়ে যায়। এবং আগে যেটা বড় সমস্যার আরেকটি বড় কারণ ছিল টাইম কনজিউমিং সাংঘাতিক ছিল। অনেক সময় লাগতো। কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালিসিস অনেক সহজে ঘরে কন্ট্রোলড এনভায়রনমেন্ট এ হতে পারত। এটার ক্ষেত্রে এই ডিফিকাল্টিটা ছিল। তো এখন সেটা অনেক সহজ হয়ে গেছে। আ এবং আরেকটা বড় দ্বন্দ্বের জায়গা ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি। এটা একটা বিশাল মস্ত বড় বিষয়। আমি এই নিয়ে বেশি কথা বলতে চাই না। কারণ ইট উইল টেক লট অফ টাইম। কিন্তু এইটার ক্ষেত্রে সবচেয়ে বড় দ্বন্দ্ব হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস এর ১ম প্রশ্নটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই আমরা নিজেদেরকে ডিফেন্ড করি যে ইট হ্যাজ বিন অবজার্ভড। আমরা এটা অবজার্ভ করেছি ইত্যাদি। কিন্তু whether my observation is systematic or scientific সেইটাও কিন্তু সাবজেক্ট টু প্রুফ। অর্থাৎ আমার অবজারভেশন আমি অবজার্ভ করলেই হয়ে গেল। আমি যে ঠিক অবজার্ভ করেছি সেটা তো নয়। যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যদি আমরা আমি কদিন আগে একটা কথা বলছিলাম যে আমার ডিপার্টমেন্টের আ প্রফেসর সমীর দাস এটা উম বলেন এবং খুব স্যারের কাছ থেকে এটা মানে শুনি এই মজাটা। তো স্যার বলেন যে মানে কোনো একটি ছাত্র এসে বলেছিল যে আ কোনো একটা প্রেজেন্টেশন এ যে আরজিকর হসপিটালে আ বোধহয় আরজিকরে বা কোনো একটা হসপিটালে বোধহয় এক্সাম্পল দিয়ে যে ওখানে গিয়ে দেখলাম একটা বোর্ড লেখা রয়েছে এখানে কোনো দালাল চক্রের আ দ্বারা প্রতারিত হবেন না। তো এই সাইনবোর্ডটার মানে কি? বলছে এই সাইনবোর্ডটা ২ টো রিডিং হতে পারে। একজন যদি কোয়ান্টিটেটিভ রিসার্চার সেখানে যান এবং তিনি সার্ভে রিসার্চার হন। স্যাম্পল সার্ভে করেন। তার কাছে এই অবজারভেশনটা হচ্ছে বাহ! ভেরি গুড। এখানে এরকম পরিষ্কার বোর্ড দেওয়া আছে। সে কিন্তু টেক্সট যা আছে সেই টেক্সটটা অনু সেটার রেকর্ডটা সে নেবে। কিন্তু একজন এথনোগ্রাফার সেখানে যদি যান, তিনি কি মনে করবেন? তার রিডিংটা হবে সিচুয়েশনটা কন্ডিশন একই। সিচুয়েশনটা একই। সিচুয়েশনের রিডিং দুজন দুরকম। একজন বলছে, "না, এটা একটা পরিষ্কার লেখা আছে ওখানে যে এখানে দালাল চক্রের দ্বারা প্রতারিত হবেন না।" যিনি এথনোগ্রাফার তিনি বলবেন, "ডেফিনিটলি এখানে দালাল আছে। এখানে ডেফিনিটলি দালাল আছে। সেইজন্যই এই দালাল চক্রের বোর্ডটা এখানে লাগানো রয়েছে। মানে প্রতারিত হবেন না।" তার মানে বুঝতে হবে দালাল শুধু এসডি স্যার এটা বলতেন যে, শুধু দালাল আছে তাই নয়। ওই বোর্ডটার ঠিক নিচেই বসে আছে দালাল। সো সোশ্যাল সায়েন্স এর দিস ইস এবং এইটা বোঝার জন্য তোমার কি দরকার? এথনোগ্রাফারস আই। আমি এটা মাঝে, মাঝেই বলি। ইউ নিড টু ডেভেলপ এথনোগ্রাফারস আই। ফলে কোয়ালিটেটিভ রিসার্চার এর ক্ষেত্রে এই যে এই চোখ থাকাটা খুব ইম্পোর্টেন্ট। সায়েন্টিফিক অবজারভেশন এর জন্যে সায়েন্টিফিক আই ইস ভেরি ইম্পোর্টেন্ট। এখন ডাক্তার তো সায়েন্টিফিক আই ডেভেলপ করতে পারে না। সো সায়েন্টিফিক আই ডেভেলপ করতে গেলে মেথড টা বুঝতে হবে। শুধু দেখলে হলো না, দেখবো সেটাও একটা সিস্টেমেটিক আ ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন তো আমরা সবাই ভিজুয়ালাইজ করি। বাট হোয়াট ইস সিস্টেমেটিক ভিজুয়ালাইজেশন? দ্যাটস হোয়াট ইস ভেরি ইম্পোর্টেন্ট। যাই হোক, আমি কতগুলো ইউজফুল আ টুলস যেগুলো আমাদের হেল্প করতে পারে ডেটা অ্যানালিসিস এর ক্ষেত্রে সেটা যেরকম আমরা জানি। SPSS এও কিন্তু বাই দ্যা ওয়ে আমরা অনেকের ভুল ধারণা থাকতে পারে যে কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালিসিস হয় শুধু। না, কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস ও আমরা করতে পারি। ফ্রিকোয়েন্সি বার করতে পারি, কোরিলেশন বার করতে পারি, সেন্ট্রাল টেন্ডেন্সি বার করতে পারি। এবং সেটা আসলে আমরা বলি না মিক্সড রিসার্চ। কেন মিক্সড রিসার্চ বলি?
অ্যাকচুয়ালি একজন গবেষক তার স্কিল লেভেল ঠিক করে দেয় যে তোমার ডেটা অ্যানালিসিস তুমি কোন দিকে নিয়ে যাবে, কোন দিকে তাকে তুমি ম্যানুভার করবে। অর্থাৎ আমার আসল আর্টটা কোথায় প্রয়োজন? কোডিং এ। আমি যদি আমার কোয়ালিটেটিভ ডেটাকে কোড করে ফেলি এবং কোডিং করার পর সেটা আমার একটা কোয়ান্টিটেটিভ ফর্মে চলে এলো। এবার আমি যেকোনো সফটওয়্যারে সেটাকে প্লেস করতে পারি। সফটওয়্যার তো কোয়ালিটেটিভ ডেটাকে ডিরেক্ট রিড করতে পারে না। তাকে কোড করতে হবে। কোডিফিকেশন প্রয়োজন। সো কোডিং এর পর আমি সেটাকে যেকোনো সফটওয়্যারে ইউজ করতে পারি। এবং সেই রেজাল্ট যেটা পেলাম, সেই রেজাল্টটা কোডে আমার আসবে। সেটাকে আমি যদি ডিকোড করতে পারি, সঙ্গে, সঙ্গে আমার কাজ শেষ। ফলে কোডিং এবং ডিকোডিং এটা খুব ইম্পোর্টেন্ট গবেষণার ক্ষেত্রে। ফলে SPSS হোক, Tableau হোক, Power BI হোক বা এম এ আ আ তোমার NVivo এই যেগুলো, এগুলো খুব ইম্পোর্টেন্ট কতগুলো ডেটা অ্যানালিসিস সফটওয়্যার যেগুলো আমাদের খুব কাজে লাগে। তো আরো অনেক কিছু ছিল যেগুলো আমি আজকে সময়ের অভাবে আর বলতে পারছি না। তো কিন্তু কতগুলো জিনিস ৩ টে জিনিস খুব ইম্পোর্টেন্ট এথিক্যালি। কারণ রিসার্চ এথিক্স নিয়ে আমরা খুব হয়তো আজকে সময় কম বলার। কিন্তু কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস এর রিসার্চ এথিক্স এর জায়গাটা ভীষণ ইম্পোর্টেন্ট। বিশেষ করে এআই আসার পরে। এখন আমাদের কাছে ওই যে আবার একটা ডিবেট যে এআই ব্যবহার কতটা যুক্তিসঙ্গত, কতটা এথিক্যাল ইত্যাদি। এখন এথিক্যাল স্ট্যান্ডার্ড আমাদের আছে এবং সেই অনুযায়ী নিয়ম কানুন আছে। ইউজিসি ২০১৮ সালের রেগুলেশন আছে প্লেজারিজম এর বিষয়ে ইত্যাদি, ইত্যাদি। কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চারকে ৩ টে জিনিস নিয়ে খুব সচেতন থাকতে হবে। এক হচ্ছে কনফিডেনশিয়ালিটি। রিসার্চ এ কনফিডেনশিয়ালিটি ইস ভেরি ইম্পোর্টেন্ট। আমাদের ক্ষেত্রে ওই একটা কথা ছিল আ যে বিদ্যা চর্চায় বাড়ে নইলে লোক পায়। অ্যাকচুয়ালি এই যে শেয়ার করা ইস ভেরি গুড বাট রিসার্চ এর ক্ষেত্রে কনফিডেনশিয়ালিটি ইস ভেরি ইম্পোর্টেন্ট। কারণ এখানে কনফিডেনশিয়াল একজন একটা বিষয় আলোচনা করেছে তার কোনো একটি বন্ধু বা কোনো কেউ সে গিয়ে সেই বিষয়ে একটা রিসার্চ পেপার লিখে দিয়েছে। এটা প্রায়শই শোনা যায় যে আমার আইডিয়াটা চুরি হয়ে গেছে এবং সেই আইডিয়া চুরি হয়ে আরেকটি পেপার লেখা হয়ে গেছে। আসলে দোষ সেই বন্ধুটির নয় যে চুরি করল শুধুমাত্র। যে শেয়ার করলো যেখান থেকে চুরি হলো সেও কিন্তু ইকুয়ালি দোষী। ফলে কনফিডেনশিয়ালিটি মেইনটেইন করা অ্যাজ এ রিসার্চার খুব ইম্পোর্টেন্ট। আর আমি কারোর থেকে চুরি করব না সেটাও তো ডেফিনিটলি এথিক্যাল কনডাক্ট এর পার্ট। ফলে ইটস আ টু ওয়ে থিং। দুদিক থেকেই দেখতে হবে। একজন চুরি হতে দেবে না, আরেকজন চুরি করবে না। তবেই এটাকে আটকানো সম্ভব। এবং এই ধরনের মিসকন্ডাক্ট থেকে এইভাবে আমাদের ট্রেইন হওয়াটা খুব জরুরি। আসলে আমরা চুরি কেন করছি? আমরা চুরি এই কারণে করছি যে আমি ভাবতে পারি না, আমি ভাবতে জানি না। কেমন করে ভাবতে হয় আমি বুঝি না। আমরা একটা কথা বলি না ভাবা প্র্যাকটিস করা। ভাবা ভাবতে জানা শিখতে গেলে ইউ হ্যাভ টু প্র্যাকটিস। তোমাকে ভাবা প্র্যাকটিস করতে হবে। এখন ভাবা প্র্যাকটিস কেমন করে করে? তার কি কোনো সায়েন্টিফিক মেথড আছে? হ্যাঁ, আছে। আমার আজকে যখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কি বিষয়ে আ লেকচার দেওয়ার, আমি ভাবছিলাম ওটা লিখতে যাবো যে ভাবা কেমন করে প্র্যাকটিস হয় সেটা আমি লেকচার দেব। কিন্তু তার আগেই দেখলাম আমার এই টপিকটা চলে এলো স্ক্রিনে। তখন আমি দেখলাম ঠিক আছে। তাহলে আমি যেটা হয়তো বলতে চাইছি মেবি এটা আমার মনের কথা। অর্থাৎ আমি ভাবছি যে এভাবে শেখানো। কিন্তু ডিমান্ড হচ্ছে এই প্ল্যাটফর্মের প্রবাবলি কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস। ফলে আমি বললাম ঠিক আছে চলো অসুবিধা নেই। কিন্তু আমি প্র্যাকটিক্যালি এই লেকচারটা দিতে চেয়েছিলাম যে কেমন করে ভাবতে হয়? ভাবা কেমন করে প্র্যাকটিস করতে হয়? তাহলে বরং যেটা হতে পারে সেটা হচ্ছে একটা সামাজিক পরিবর্তন আসতে পারে। একটা বিপ্লব আসতে পারে যে আমি চুরি করব না। আমার কারোর কারণ আমাকে আইডিয়া চুরি করতেই হবে না। আমি নিজেই আইডিয়া ইভলভ করতে পারব। তার একটা সায়েন্টিফিক মেথড আছে। এবং সেই মেথড যদি আমরা জিজ্ঞেস করি ৯৯% লোকেরই সে নিয়ে মাথা ব্যাথা নেই। যে কেমন করে ভাবা। কারণ সে ভাবছে আমি তো ভাবতে পারছি বেশ। আমি তো ভাবতে পারছি বেশ। অন্যজন ভাবতে পারছে না সেটা তার সমস্যা। এখন ভাবা প্র্যাকটিসটাও যে করানো যায়। আমরা অনেক সময় বলি যে তুমি ভাবা প্র্যাকটিস করো। তুমি ভাবো, নতুন কিছু ইভলভ করো। কিন্তু সেটা যে সায়েন্টিফিক্যালি শেখানো যায়, সেই বিশ্বাসটাও আমাদের নেই কোথাও না কোথাও। ফলে এটাও টু ওয়ে যে শিক্ষককুল এবং ছাত্রকুল উভয় ক্ষেত্রেই। ছাত্রকুলের যেরকম সত্যি তাদের একটা সমস্যা সে ভেবে উঠতে পারছে না। আর শিক্ষককুলেরও একটা সমস্যা সেটা হচ্ছে তারা ভাবানো শেখাতে পারছে না। তো এই দুটো জায়গার সমাধানের জন্য এই ধরনের একটা আলোচনা খুব ইম্পোর্টেন্ট। তো যাই হোক, সেটা একটা জায়গা। তো আরেকটি বিষয় সেটা হচ্ছে যে ফাইনালি যেটা ফাইনাল ওয়ার্ডস আমার ফাইনাল কথাবার্তা বলে আমি যেটা শেষ করব যে আমরা এই যে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস খানিকটা পরিচিত হওয়ার চেষ্টা করলাম বা অন্য ক্ষেত্রে আমরা অন্য ক্লাসগুলোতে কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালিসিস ইত্যাদি আমরা যখন করি। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে এইটা করে আমরা করবোটা কি? এটা করে আমরা যেটা করব হয় আমরা পিএইচডি ডিসার্টেশন লিখব অথবা রিসার্চ পেপার আমরা লিখব।
এখন রিসার্চ পেপার লিখি কোনো জার্নালের জন্যে, কোনো বইয়ের জন্যে কিংবা আমরা পিএইচডির কাজ করি। উভয় ক্ষেত্রেই আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কি সব একই ধরনের লেখা লিখব? এই যে রিসার্চ পেপার সেগুলো কি সবই একই রকম? তা কিন্তু নয়। রিসার্চ পেপার গুলো অনেক রকমের হয়। তারও রকমভেদ আছে। ফলে আমি কি গবেষণার ক্ষেত্রে আমাকে জানতে হবে এক্সাক্টলি আমি কি করতে চলেছি। অর্থাৎ you have to be extremely particularize. তোমাকে প্রত্যেকটা বিষয়ে এক্কেবারে particularize হতে হবে। এবং সেই জন্য আমাকে জানতে হবে যে আমি কি ধরনের রিসার্চ পেপার ডেভেলপ করব। আমি খুব নাটশেল এ কতগুলো ধরন বলে যাচ্ছি। যদিও এগুলি শেষ নয়। there are many other types of papers যেটা আজকের আলোচনায় আমি রাখতে পারছি না। কিন্তু আমি অন্তত ৪ টে ধরনের পেপার আমি বলে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে রিসার্চ পেপার যেগুলোকে আমরা বলে থাকি। তার নামই রিসার্চ পেপার। এখানে এটাকে যদি ডিফাইন করতে বলে যে হোয়াট ইস আ রিসার্চ পেপার? আমি বলব অরিজিনাল রিসার্চ উইথ নিউ ফাইন্ডিংস। If it fits into this category that it's an original research with new findings, তবেই আমরা সেটাকে রিসার্চ পেপার বলতে পারি। আদারওয়াইজ তাকে রিসার্চ পেপার বলা যায় না। তার মানে যে পেপার গুলো জার্নালে পাবলিশড হয় সবই রিসার্চ পেপার নয়। There are few research papers actually published in journals. বাকিগুলো কি? তার মধ্যে রয়েছে রিভিউ পেপারস। There are review papers many. রিভিউ পেপারস কোনগুলোকে বলে? which summarizes and synthesizes existing literature. যা কিছু অলরেডি এক্সিস্টিং লিটারেচার আছে সেগুলোকে সামারাইজ করে যায়। These are called review papers. Then there are survey papers. Survey paper কি করে? It gathers and analyzes data from large sample. একটা বড় স্যাম্পল থেকে ডেটাকে গ্যাদার করে নিয়ে আসে এবং একটা পেপার যখন লেখা হয় সেটাকে বলে স্যাম্পল পেপার। কেস স্টাডি। কেস স্টাডিও কিন্তু রিসার্চ পেপার না বেসিক্যালি। কেস স্টাডি ইজ a detailed examination of a single instance or case. কোন একটা পার্টিকুলার কেস নিয়ে যখন আমরা একটা গবেষণাপত্র লিখি তখন সেটাকে আমরা এটা বলি। ফলে রিসার্চ পেপার, রিভিউ পেপার, সার্ভে পেপার, কেস স্টাডি এসব কিন্তু আলাদা আলাদা ধরনের পেপার। আমরা বুক রিভিউ করি। সবগুলো রিসার্চ পেপার নয়। এবং এছাড়াও একাধিক রিসার্চ পেপার প্রত্যেকের পারপাস আলাদা। রিসার্চ পেপারের পারপাস কি? টু কন্ট্রিবিউট টু দ্য নিউ নলেজ অর নিউ ইনসাইট। রিভিউ পেপার ইট প্রোভাইডস ওভারভিউ অফ এক্সিস্টিং নলেজ। সার্ভে পেপার কি করে? ইট আইডেন্টিফাইজ ট্রেন্ডস, প্যাটার্নস এন্ড কোরিলেশনস। কেস স্টাডি কি করে? ইট এক্সপ্লোরস এন্ড আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স ইস্যুস ইন ডেপথ। ওকে? তো ফলে এর মেথোডোলজিও আলাদা হয়। যেরকম এক্সাম্পল দিয়ে বোঝালে বোঝা যাবে। রিসার্চ পেপারের ক্ষেত্রে কি হয়? এক্সপেরিমেন্টাল বা অবজারভেশনাল অর কনসেপ্ট কম্পিউটেশনাল এই ধরনের করে থাকি আমরা। রিভিউ পেপারে লিটারেচার রিভিউ বা লিটারেচার সার্চ অর ক্রিটিক্যাল অ্যানালিসিস এগুলো করি। সার্ভে পেপারে ডিজাইন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ সার্ভেস, ডেটা অ্যানালিসিস এগুলো আমরা ব্যবহার করি। কেস স্টাডির ক্ষেত্রে আমরা ইন ডেপথ কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করে থাকি। ফলে প্রত্যেক কটা ধরনের পেপার আলাদা আলাদা। হ্যাঁ? তো উইথ দিস ওয়ার্ডস জাস্ট দুটো জিনিস একটু বলছি। সেটা হচ্ছে যে এই যে পুরো ব্যাপারটা আমরা একটু বোঝবার চেষ্টা করলাম আজকে। কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস। সেখানে আমি আবারও একটি স্বীকারোক্তি acknowledgement সেটা হচ্ছে আমি কেবল পরিচিত করার চেষ্টা করেছি এর সঙ্গে যে ফাউন্ডেশনাল যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোর সঙ্গে। ফলে এটা কোনো ভাববার কারণ নেই যে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস এর এই ক্লাসটা আমি কোথাও না কোথাও বলছি যে এটা একটা সবার জন্যে মানে পুরো ব্যাপারটা শেখা হয়ে গেল। এটা কিছুই না। দিস ইস জাস্ট মেয়ার 1% অফ দি এন্টায়ার থিং। এবং এইখানে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস এবং তার টেকনিকস এবং টুলস গুলোকে বুঝতে গেলে ইউ নিড প্রপার ট্রেনিং ইন আ কন্ট্রোলড এনভায়রনমেন্ট অর্থাৎ ল্যাবরেটরি। এটা ল্যাব বেসড ট্রেনিং। দিস ইজ অ্যাবসলিউটলি সাবজেক্ট টু ল্যাব বেসড ট্রেনিং। তো আশা করছি যারা এ বিষয়ে ইন্টারেস্টেড থাকবে তারা পরবর্তীকালে এই ধরনের ট্রেনিং বিভিন্ন সংস্থা অর্গানাইজ করে থাকে সরকারিভাবে। বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রিসার্চ সেন্টার গুলো সেই কোর্স গুলো অ্যাটেন্ড করলে অনেকটা হেল্প হতে পারবে এবং আ ফলে
যদি এই আলোচনা দ্বারা তার মনে হয় যে তার গবেষণার ক্যারিয়ারের ক্ষেত্রে এই ধরনের ট্রেনিং খুব ইম্পোর্টেন্ট এবং সে যদি সেই ট্রেনিং এর দিকে আ যায় এগোয়, তাহলে সেটা আমি মনে করব যে আমার এই লেকচারের কোনো না কোনো একটা আ মানে বাই প্রোডাক্ট। ফলে সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই বিষয়ে যারা enthusiast বিশেষ করে রিসার্চ মেথোডোলজি এবং নতুন, নতুন এক্সপেরিমেন্ট করতে তারা আ খুব ইচ্ছুক। তো তারা অলওয়েজ ওয়েলকাম। তারা এ বিষয়ে আরো বেশি আ ভাবনা চিন্তা করুক এবং ওই যে একটু আগেই যেটা লাস্টে বললাম যে গবেষণার ক্ষেত্রে খুব ইম্পোর্টেন্ট ২ টো জিনিস। একটা হচ্ছে মাইন্ড, সেই মাইন্ড ২ টো জিনিসই আমার গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বড় পার্সোনাল অ্যাসেট। আমি বলি আ হিউম্যান অ্যাসেট। বাকি তো সব শিখে নেওয়া যায়। একটা হচ্ছে আ মাইন্ড। কেমন মাইন্ড? যে মাইন্ড ওই একটু আগে বললাম ইমাজিনেটিভ মাইন্ড। যে ইমাজিনেশনটা সে করে সায়েন্টিফিক ইমাজিনেশন সেটা করতে গেলে প্র্যাকটিস করতে হয়। সো একটা রিলেন্টলেস মাইন্ড দরকার। who practices regularly আর সেকেন্ড যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আই, চোখ, অবজারভেশন। এই যে চোখ, কান যে সেন্স অর্গানস সেইটা। ফলে সেই জায়গা থেকে আমি এটাকে ethnographer's আই বলেছি একটু আগে। ফলে আই। এই দুটো জিনিস ডেভেলপ করতে হবে। One is relentless mind which loves to practice same thing again and again, again and again যেটা which is a which is a মানে feature of a scientific research. রিসার্চ এর মূল কথাই তো তাই again and again, search again and again. ফলে সেই রকম। মাইন্ডটাও সেরকম relentless হতে হবে যে একই জিনিস বারে, বারে করতে পারে। প্র্যাকটিস সেটাই বলছি। তো সেকেন্ড হচ্ছে যেটা আই, চোখ, অবজারভেশন। একটা সায়েন্টিফিক অবজারভেশন করার যে ট্রেনিং সেটাও চোখকে দেওয়াটা খুব প্রয়োজন। তো এই বলে আমি আমার বক্তব্য, আমার লেকচার আজকে শেষ করছি। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। খুব সুন্দর হয়েছে আজকের আলোচনাটি। স্যার আপনি একটা বিষয় বললেন না ভাবনার যে ব্যাপারটা, তো হুম, পরবর্তী সময়ে স্যার এটা নিয়েও একটা লেকচার হলে খুবই ভালো হয়। খুবই সুন্দর একটা টপিক আপনি বলেছেন আর কি। আশা করব ঠিক যে আছে সেটা পরবর্তী সময়ে এটা কখনো নিয়ে একটা একটা হবে। আলোচনা করবেন। আপাতত তো প্রত্যেক কটা সপ্তাহেই আমার কিছু না কিছু থাকছে। কয়েকটা সপ্তাহ আগামী হচ্ছে না। কিন্তু পরে নিশ্চয়ই ভবিষ্যতে হ্যাঁ, হবে। আজকের দিনটা ফাঁকা ছিল। এইজন্য আমি যখন কথা বলেছিলাম যে আজকের দিনটাই নিতে চেয়েছিলাম। কারণ আগামী ৩ টে সপ্তাহ আ হচ্ছে না। মানে কোন না কোনভাবে একটা এনগেজমেন্ট এসেই যাচ্ছে। তারপরে দেখা যাবে। আচ্ছা, আচ্ছা। স্যার কিছু প্রশ্ন এসেছে তাহলে। আচ্ছা। হ্যাঁ, নয়ন আহমেদ করেছে, "Is it হুম, mandatory to have an ethical approval from any institute before we collect any qualitative data?" হুম, এটা তো অবশ্যই ইয়েস ইট ইস ইম্পোর্টেন্ট এবং ইট ইস ম্যান্ডেটরি। আ এখন এখানে প্রশ্নের মধ্যে একটা জিনিস আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এখানে যেরকম বলা হয়েছে, "Is it mandatory have an ethical approval?" Now, there are 2 things, legal approval and ethical approval. এখন এই ক্ষেত্রে না এথিক্যাল অ্যাপ্রুভাল আর লিগ্যাল অ্যাপ্রুভাল এর মধ্যে একটা তফাৎ আছে। সেটাকে আমাকে বুঝতে হবে। এবং কোন একটা অর্গানাইজেশন এর থেকে ডেটা নেওয়া। এখন বুঝতে হবে যে আমি কি ডেটা নিচ্ছি। যেরকম দেখা গেল একটা এক্সাম্পল দিচ্ছি যে আমি একটা কোন আর্কাইভ ইউস করতে চাই। তো আমি আর্কাইভটা যখন ইউস করব, সেই আর্কাইভাল ডেটা ইউস করার আগে ডেফিনিটলি আমাকে অ্যাপ্রুভাল নিতে হবে। তো সেটা লিগ্যালও, সেটা এথিক্যালও। আমি এটা করতে পারি না। আবার এবং এটা ইট ইস মোর লিগ্যাল দেন এথিক্যাল। আবার অনেক ক্ষেত্রে কারণ obviously সেই আর্কাইভটা ইট বিলংস টু আ পার্টিকুলার ইনস্টিটিউট। এবং সেকেন্ড হচ্ছে যেটা যেরকম আমি একটা জার্নালের কোনো একটা আর্টিকেল থেকে, বইয়ের একটা আর্টিকেল থেকে আমি একটা বিষয় নিলাম। এবং নেয়ার পর আমাদের যে প্রবণতা অনেকেই যেটা করে যেটা থট চুরি করা। অর্থাৎ সে অ্যাকনলেজমেন্ট দেয় না এবং সাইট করে না। এবং অ্যাকনলেজমেন্ট এবং সাইট না করা আমাদের এখানে পরিষ্কার বলাই থাকে যে যদি কোনো একটা বুক সেকশন প্রত্যেকটা বইতে যে কপিরাইট এর যে পোরশনটা থাকে সেখানে পরিষ্কার লেখাই থাকে যে এই বইয়ের বা এই লেখার কোনো অংশ বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না। এখন সেখানে একটা এক্সেপশন থাকে। এক্সেপশনটা হচ্ছে কি এবং এটা নিয়ে আলোচনা করতে গেলেও একটা লম্বা আলোচনা করতে হয়। আমাদের যে আ পারমিশন গুলো, সেই পারমিশন গুলো ডিফারেন্ট ক্যাটেগরির হয়ে থাকে। যে কোন
ক্যাটেগরিতে আমার পারমিশনটা যেরকম আমি যেরকম আমাদের ক্ষেত্রে যেরকম আমরা রিসার্চ গেটে অনেক ক্ষেত্রে যে লেখাপত্রগুলো দিই, সেখানে আমরা আ পাবলিশড মেটেরিয়ালস ও দিই। আমরা আনপাবলিশড জিনিসপত্রও আমরা সেখানে আপলোড করতে পারি। এবার আনপাবলিশড দেখে অনেক কেউ কপি তো করে দিতে পারে। কিন্তু সেটা কপি করতে পারে না। কারণ কপিরাইট অ্যাক্টে আ আমরা ওখানে করতে পারে যদি আমি না সেইটা কপিরাইট অ্যাক্টটাকে ওখানে ব্যবহার করে থাকি। কপিরাইট অ্যাক্টে আমরা যখনই কোনো কিছু আপলোড করি ওখানে, সেখানে ওটাকে আমরা ওই টাইটেলটাকে আমরা প্রটেক্ট করি কপিরাইট অ্যাক্ট দিয়ে। এবং তার বিভিন্ন সেকশনস এবং সাবসেকশনস আছে, ডিটেইল সামারি আছে। এবং তোমরা ওখানে খুললেই রিসার্চ গেটে দেখতে পাবে যদি কোনো কিছু আপলোড করো যে তুমি কি করছো ওখানে। ফলে সেক্ষেত্রেও কিন্তু এথিক্যাল অ্যাপ্রুভাল খুব ইম্পোর্টেন্ট হয়ে যায়। ফলে এখানে কিন্তু এই যে এথিক্যাল মিসকন্ডাক্ট এর প্রশ্নটা আসছে। অর্থাৎ আমি অ্যাজ অ্যান অথর যখন ইভেন ইফ ইট ইস নট পাবলিশড, আমার পাবলিশড হওয়ার আগেও আমি যদি সেটা আপলোড করে রাখি এবং আমি যদি সেখানে কপিরাইট বলছি যে কপিরাইট বিলংস টু দি অথর, সেখানে যদি কেউ আমাকে না জানিয়ে সেই বিষয়টা ব্যবহার করে, তাহলে এটা অবশ্যই একটা এথিক্যাল মিসকন্ডাক্ট হিসেবে দেখা হবে। ফলে এক্ষেত্রে আমার পারমিশন নেওয়াটা খুব ইম্পোর্টেন্ট এবং নিতে হবে। ফলে এটা হচ্ছে এথিক্যাল পারমিশন এর প্রশ্ন। আর যখনই আমরা কোন একটা অর্গানাইজেশন এর কাছ থেকে যাচ্ছি, তার ডেটাবেস ব্যবহার করছি, তখন তো আমার লিগ্যাল পারমিশন এর প্রয়োজন আছে। এটা শুধুমাত্র এথিক্যাল নয়। ইটস লিগ্যাল, এথিক্যাল বোথ। কারণ আমি সেটা তাদের না জানিয়ে কিছু করতে পারি না। প্লাস আমাকে ওই আর্কাইভটা ব্যবহার করতে যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির লাইব্রেরি ব্যবহার করতে গেলে আমার পারমিশন নিতে হবে। লিগালি আমাকে পারমিশন নিতে হবে। তো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার আমার হওয়া চাই। আদারওয়াইজ আমাকে ঢুকতেই দেবে না। আর আমি যদি কোন বইয়ের থেকে কোন কিছু নিই ইত্যাদি, তার ক্ষেত্রে যেরকম এক্সেপশন আছে ফুল সাইটেশন যদি আমি দিই, ফুল অ্যাকনলেজমেন্ট দিই, তাহলে আমি এটা ব্যবহার করতে পারি। এবং এটা ধরেই নেওয়া হয়েছে ইমপ্লাইড যে তাহলে আমার পারমিশন নেওয়া হয়ে গেল। মানে if I use the full citation, if I give the full citation, তাহলে it is implied that it is already মানে permission is already sought. তো ফলে এইটা। আবার বহু ক্ষেত্রে মানে মেটেরিয়াল এর ক্ষেত্রে এরকম আছে যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে রিটেন পারমিশন তাকে নিতে হবে। তারপরে আরেকটা এক্সাম্পল দিচ্ছি যেরকম পিএইচডি থিসিস। আমার পিএইচডি থিসিসটা আমি যে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছি, সেই থিসিসটাই যদি আমি বই আকারে পাবলিশ করতে চাই, আমাকে সেখান থেকে পারমিশন নিতে হবে সেই ইনস্টিটিউটের এবং লিগ্যাল পারমিশনই নিতে হবে এক্ষেত্রে। ফলে এইটা আমরা গোলাই না যেন যে লিগ্যাল এবং এথিক্যাল। তো in some cases this is মানে we need legal permission and some cases ethical permission. Legal permission যখন দরকার হবে সেটা নিতেই হবে, it's mandatory. But ethical permission এর ক্ষেত্রে কি করি? যে ethical permission এর ক্ষেত্রে কতগুলো ছাড় আছে। যে ওই যে বললাম implied আমি যদি citation দিয়ে দিই, full citation ইউস করি তাহলে implied যে আমার নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। অনুমতি মানে আমি citation দেওয়া মানেই অনুমতি। আর লিগ্যাল এর ক্ষেত্রে কিন্তু তা নয়। যেরকম থিসিস এর এক্সাম্পলটা দিলাম, আর্কাইভ এর এক্সাম্পল। স্যার, কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে ইন ভিভো স্যার কেন ব্যবহার করা হয়? কেন ব্যবহার করা হয়? ইন ভিভো কেন ব্যবহার হ্যাঁ। করা হয় বলে কোনো কিছু হয় না। ব্যবহার করা যায়। সেটা হচ্ছে যে আ কোয়ালিটেটিভ রিসার্চ এর ক্ষেত্রে আমি এর আগেই বললাম যে নানা রকমের সফটওয়্যার যেরকম SPSS ব্যবহার করা যায়। ব্যবহার করা হয় এরকম না। ব্যবহার করা যায় কেন? তার কারণ হচ্ছে আমি এই যে ম্যাসিভ কোয়ালিটেটিভ ডেটা বা সাবজেক্টিভ ডেটা সেটাকে যদি আমি ম্যানুয়ালি ইন্টারপ্রেট করতে চাই, ইট উইল টেক লট অফ টাইম। অনেক সময় লাগবে। সেগুলোকে কোড করা, সেগুলোকে তারপরে এনালাইজ করা, তারপরে আবার সেগুলোকে ডিকোড করা ইত্যাদির ক্ষেত্রে। আমার হাতে যদি এই ধরনের একটা টুল থাকে, যে আমার ডেটাটাকে কোডিং করতে সাহায্য করবে এবং কোডিং করে দেবে ভার্চুয়ালি। NVivo তে কি হয়? আমার যে পুরো রেসপন্স গুলো ইন্টারভিউর সেটা আমি যদি ওখানে লোড করে দিই, আপলোড করে দিই, তাহলে ও অটোমেটিক্যালি সেখানে দেখবে যে কোন ওয়ার্ডস গুলোর ফ্রিকোয়েন্সি রয়েছে, একটা সিস্টেমেটিক ফ্রিকোয়েন্সি রয়েছে। সে অনুযায়ী সে কোন ওয়ার্ড গুলি পাওয়ারফুল ওয়ার্ডস, কোন ওয়ার্ডস গুলি কিওয়ার্ডস ইত্যাদি সেগুলোকে ও আইডেন্টিফাই করবে বা হাইলাইট করবে। সেগুলোকে আমি মাউস ক্লিকের মাধ্যমে করতে পারি। আজকাল তো আরো সাংঘাতিক হয়ে গেছে NVivo মাউস ক্লিকও লাগে না। ও নিজেই ওগুলোকে কোড করে দেয় এবং সেখানে তুমি আ শুধু তোমাকে একবার ভেরিফাই করতে হয় যে হ্যাঁ, ইয়েস আই এম হ্যাপি উইথ দিস। তাহলে এই যে যে কোড করতে তোমার ৩০ দিন সময় লাগতো সেটা তুমি ৩ সেকেন্ডে ৩ মিনিটে করে ফেলতে পারো। তাহলে আমি কেন ব্যবহার করব না? ইট ইট সেভস টাইম এবং অলসো আমি খালি চোখে করতে গেলে আমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অ্যান্ড these platforms are algorithm based
অর্থাৎ আজকে যেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড, এবং এই যে গ্রামারলির কথা বললাম, গ্রামারলিও তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড হয়ে গেছে, grammarly.ai হয়ে গেছে, এবং যাতে করে আমার কি হচ্ছে, খুব ইজিলি সে সায়েন্টিফিক্যালি কাজটা করে দিচ্ছে। ফলে আমার যে এরর, মার্জিন অফ এরর, সেটা কমে যাচ্ছে। ফলে টাইম সেভ করছে, প্লাস আমার সায়েন্টিফিক হচ্ছে। তাহলে আমি কেন করব না ইউজ? আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে এআই এর ডেটাকে কি আমরা মানে তথ্য হিসাবে ব্যবহার করতে পারি বা সোর্স হিসাবে? না পারেন। না, না, আমি আগে দুটো কথা বললাম যে এআই কে বুঝতে হবে এআই কি হিসেবে ব্যবহার করছি, এআই টুলস কি হিসেবে ব্যবহার করছি। আমি অলরেডি এই আলোচনাটাই করলাম যে জেনারেটিভ মডিউল হিসেবে কি এআই কে ব্যবহার করছি, না এআই কে অ্যাজ আ টুল ব্যবহার করছি, রিসার্চ টুল হিসেবে। জেনারেটিভ মডিউল মানে হচ্ছে যেরকম চ্যাট জিপিটিতে আমি যখন একটা কমিউনিকেট করছি, আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, সেই কোয়েশ্চেনের ও আনসার দিচ্ছে, এবং সেই আনসারটাকে আমি ওখান থেকে কপি এবং পেস্ট করে আমি দেখা গেল ব্যবহার করি। এটাকে বলা হয় জেনারেটেড আনসার অর জেনারেটেড টেক্সট। এই যে জেনারেটেড টেক্সট, এইটা আনএথিক্যাল। কেন আনএথিক্যাল? ব্যবহার তো করলে কেউ করতেই পারে, অনেকে করছেও। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের প্রত্যেক পাবলিশারের কাছে, এবং যারা সাধারণ রিসার্চার, তাদের কাছেও এআই ডিটেক্টর আছে। আমরা যেই মুহূর্তে এআই ডিটেক্টরে ফেলে দেব, সঙ্গে, সঙ্গে ওই টেক্সটটা যে এআই জেনারেটেড বলে দেবে। আর যেই মুহূর্তে এআই জেনারেটেড ওই টেক্সট হবে, সেই টেক্সটটা আনঅ্যাকসেপ্টেবল হবে। কারণ এথিক্যাল যে কনডাক্ট এর যে আমাদের গাইডলাইনস, সেটা ওটাকে ভায়োলেট করবে। কারণ সেখানে পরিষ্কার বলা হচ্ছে কোন জেনারেটেড, মানে নন হিউম্যান জেনারেটেড টেক্সটকে আমরা পাবলিশ করব না। তো পাবলিশিং এথিক্স এর বিরোধী হয়ে যায়। কিন্তু এআই টুলস কে আমরা সামারাইজ করা, ক্লাসিফিকেশন করা, এবং সেখান থেকে এনালাইজ করা, হ্যাঁ? কোডিং করা, ডিকোডিং করা, এই কাজে ব্যবহার করতে তো আমার কোনো বাধা নেই। এই কাজ করতে কোনো বাধা নেই। বরং এই কাজ করলে আমার সময় বাঁচবে, ইত্যাদি হবে। ফলে বুঝতে হবে দুটোর মধ্যে পার্থক্য আছে। এআই দিয়ে কোনো টেক্সট জেনারেট করা এক জিনিস, আর এআই ব্যবহার করে আমরা একটা কোডিং করা, ডিকোডিং করা, ইত্যাদি আরেক জিনিস। তো এই দুটোর মধ্যে আমরা এই যে আজকে যদি মেডিকেল সায়েন্স যাই, কারণ আমরা এই যে রিসার্চ এথিক্স এর এত কথা বলি, মেডিকেল সায়েন্স এর যে প্র্যাকটিস সেখান থেকে আমরা এআই এথিক্স এর আ একটা বড় অংশ ডিরাইভড হয়েছে। এবং একাধিক বড়, বড় জার্নালে, সেজের জার্নালগুলোতে বিশেষ করে, এই মেডিকেল অ্যাসোসিয়েশনের যে আ ইন্টারন্যাশনাল মেডিকেল অ্যাসোসিয়েশন আমার মনে হয়, যতদূর মনে আছে, তাদের যে গাইডলাইনস, সেটাকেই ওখানে ফলো করা হয়, এথিক্যাল কনডাক্ট কে। এখানে পরিষ্কার মেনশন করা আছে। তার মানে আমি বলতে চাইছি যে ডাক্তারি বিদ্যার ক্ষেত্রে যে বড়, বড় ধাঁধা, সেগুলোকে সমাধান করা হচ্ছে এআই ব্যবহার করে। খুব অল্প সময়ের মধ্যে সে করতে পারছে। এআই এর উপযোগিতা অনেক, অনেক, এবং এআই ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ। এই নিয়ে কোনো সন্দেহ নেই। যারা এখনো বলছে এআই, এই সব এআই পুরোটাই একেবারে পচা, পুরোটাই একেবারে বাদ দিতে হবে, এবং পুরোটাই মানে একেবারে গোল্লায় নিয়ে গেল, তারা দুদিন পর অবসলিট হয়ে যাবে, এই লোকগুলো। কারণ উইথআউট, তুমি এআই যদি প্রপারলি ব্যবহার করতে না জানো, তাহলে তুমি নিজে অচল হয়ে যাবে দুদিন পর। এ নিয়ে কোনো সন্দেহ নেই। অ্যাবসোলিউট অচল হয়ে যাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মার্ক মাই ওয়ার্ডস। এবং চলবে না। কিন্তু এআই কিন্তু বুঝতে হবে যে কোনটা কনডাক্ট, কোনটা মিসকনডাক্ট। কোন এথিক্যালি কোনটা কারেক্ট, এথিক্যালি কোনটা রং। এআই ব্যবহার করাটাও জানতে হবে। ওইজন্য বললাম পাবলিশিং এজেন্সি লিখে দিচ্ছে। এআই তুমি ব্যবহার করতে পারো। কিন্তু রিডেবিলিটি ইনক্রিজ করার জন্য। তোমার যে টেক্সটটা তুমি দিয়েছো, যেরকম আমাদের এডিটিং সার্ভিস থাকে। বিভিন্ন এই যে আমরা যারা নেটিভ স্পিকার নয়, তারা যখন আমরা কোনো একটা লেখা দিচ্ছি, কোনো একটা বড় বইয়েতে যাচ্ছে, তখন তাদের একটা এডিটিং টিম থাকে। তারা সেটাকে এডিট করে, নেটিভস যারা, আমেরিকান কোনো পাবলিশিং এজেন্সি। তারা আমাদের ইংরেজিটাকে আবার তাদের মতো করে করে। এবং সেটা হিউম্যান একটা সার্ভিস। তারা তো মানুষ। এখন বিভিন্ন জায়গায় এআই থেকে সেই জিনিসটা করা শুরু হয়েছে। বিভিন্ন পাবলিশিং এজেন্সি তারা নিজেরাই করছে। তারাই নিজেরা করছে। এবং তারা বলছে রিডেবিলিটি ইনক্রিজ করার জন্য এটা কোনো মিসকন্ডাক্ট না। তোমার আইডিয়াটা সঠিক। তোমার আইডিয়াটা অরিজিনাল, তোমার এনালিসিস অরিজিনাল। সো তোমার আইডিয়া অরিজিনাল হতে হবে, এনালিসিস অরিজিনাল হতে হবে, সবকিছু। এআই কে তুমি একটা সাপোর্টিং টুল হিসেবে ব্যবহার করছো। তুমি কোনো কিছু জেনারেট করছো না। এবং এআই থেকে যেটা জেনারেট করা হয়, সেটার কোনো মানে নেই। মানে নেই মানে সেগুলো দেখলেই বোঝা যায়। এবং এখন তো এআই ডিটেক্টর ইত্যাদি আছে। দেন প্লেজারিজম চেকার আরেকটা বড় সমস্যা। এআই যে জিনিসগুলো নেয় বিভিন্ন সোর্স থেকে, সে সাইট করে না। সে প্রপার সাইট করতে পারে না। ইভেন তুমি যদি সাইটেশন করাতে চাও, সে করে দেবে। কিন্তু সেই সাইটেশন প্রপার হবে।
এবং সেটাও একটা মিসকন্ডাক্ট। এবং সাইটেশনেও কত রকম ভুল আছে সে নিয়ে একটা লম্বা লেকচার দেওয়া যায়। যে সাইটেশনে কত কারচুপি হয় আজকালকার যুগে। আমি একটা আমার যে বইয়ের কাজটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি, ওখানে আমি লিখেছি যে ২৬ রকমের ফাঁকি হয় সাইটেশন নিয়ে শুধুমাত্র। তো ফলে এটা একটা বিশাল আলোচনার বিষয়। তো যাই হোক, আমার বক্তব্যটা হচ্ছে যে এআই এর ব্যবহার ওরকম লিনিয়ার কোনো আর্গুমেন্ট নেই। যে এআই ব্যবহার করা যাবে বা যাবে না। এআই ব্যবহার করা যাবে না কখন? যে কোনো কিছু জেনারেটেড টেক্সট। তুমি এআই জেনারেটেড টেক্সট ইউজ করতে পারবে না। তুমি পারবে এআই টুলস গুলো ব্যবহার করতে। এআই এর উপরে বেস প্রত্যেক কটা সফটওয়্যার এখন এআই বেসড। সেগুলো তুমি ব্যবহার করছো। গ্রামারলি হোক, তোমার এসপিএসএস এর কাজ চলছে। নতুনটা আসবে খুব তাড়াতাড়ি যেটা এআই বেসড। ইট সেভস মোর টাইম। স্যার আরেকটি শেষ প্রশ্ন আছে যেটা শুভেন্দু সাহা করেছে, যে এই কিভাবে ভাবা শুভেন্দু প্র্যাকটিস করতে সাহার হবে। হ্যাঁ, ওইটা একটা ১ ঘন্টা। ওটা একটা ১ ঘন্টার হ্যাঁ, ওটাই আমি বলতে সময় চাইছি। লাগবে। ওটার একটা একদম বিরাট একটা সায়েন্টিফিক মেথোডোলজিটা আমি ডেভেলপ করার চেষ্টা করেছি। মানে ডেভেলপ করেছি একদম তো বলা যায় না, কিন্তু আমি একটা চেষ্টা করেছি যে কিভাবে ভাবা প্র্যাকটিস করতে হয় তার একটা সায়েন্টিফিক মেথড। তো সেটা অন্য কখনো হবে। তো আই এম রিয়ালি সরি যে এটা এক কথায় উত্তর দেওয়ার মতো নয়। একদম একদম এটা নিয়ে স্যার তো বললেন যে পরবর্তী সময়ে একটা আলোচনা করবেন। তো আপাতত এটুকুই। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতক্ষণ ধরে আলোচনাগুলো শোনার জন্য। স্যারকেও অসংখ্য ধন্যবাদ, এত সময়ের ব্যস্ততার মধ্যেও আমাদের এখানে সময় দিয়েছে তার জন্য। আহ, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ।